ওয়েলকাম স্টুডেন্টস। তো আজকে আমরা আমাদের চলতরিতে চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। এই চ্যাপ্টারটা নিয়ে তোমাদের অনেকের মনে অনেক প্রশ্ন থাকে আমি দেখেছি, এবং এই চ্যাপ্টারে বিশেষ করে অঙ্কগুলো করতে গিয়ে আর কি তোমাদের অনেকটা সমস্যা হয়। তো আজকে আমরা মূলত আমরা একটা পয়েন্ট অবধি দেখবো, মানে আমরা আজকে মোটামুটি এই চ্যাপ্টারটাকে আমরা মোটামুটি 2 কি 3 দিনে আলোচনা করব, দেখা যাক কদিন সময় লাগে, এবং যতটা আলোচনা করব তার উপর বেস করে আমরা আমাদের আলটিমেট গাইডে যে প্রশ্নগুলো আছে সেগুলোকে করব। অনেকে গুড মর্নিং লিখছে, সরি গুড মর্নিং না, গুড আফটারনুন লিখছে। তো হ্যাঁ, তোমাদের সকলকেই গুড আফটারনুন। ঠিক আছে, তো শুরু করা যাক আজকে আমাদের চ্যাপ্টার চলতরিত। ঠিক আছে, খুব ভালো করে বুঝবে এই পুরো চ্যাপ্টারটা কিন্তু খুবই কনসেপচুয়াল চ্যাপ্টার। তোমরা যদি এই চ্যাপ্টারটা বুঝতে পারো তাহলেই কিন্তু একমাত্র মানে থিওরিটিক্যাল প্রশ্নগুলো তো দেখো এমনিও অ্যান্সার করতে পারবে, কিন্তু চ্যাপ্টারটা যদি তোমরা বুঝতে পারো তাহলেই কিন্তু তোমরা প্রপারলি এর যে অঙ্কগুলো আছে সেগুলো করতে পারবে। এবং যারা যারা পরবর্তীকালে ধরো বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবে, তো তাদের কিন্তু ক্লাস 12-এ আবার এই চ্যাপ্টারটা আসবে। তো এই কনসেপ্টগুলো থাকলে কিন্তু তখন 12-এ একটু ইজি হয়ে যায় ব্যাপারটা। ঠিক আছে, তাই খুব ভালো করে বুঝবে। আচ্ছা, একজন লিখছে স্যার ইউ আর গ্রেট। আমি এখনো গ্রেটের তো কিছুই করিনি, তো কোথা থেকে গ্রেট হলাম না আমি জানি না, বাট ধন্যবাদ। কেন তুমি বলছো আমার কোনো আইডিয়া নেই। যাই হোক, গুড আফটারনুন সকলকে। তো আমরা শুরু করছি আমাদের চলতরিতে চ্যাপ্টার, এবং তোমাদের যা যা ডাউট থাকবে যেরকম আমাদের প্রত্যেক দিনের ক্লাসে হয়, তোমরা জাস্ট আমাকে হ্যান্ড রেজ করতে পারো, মেসেজ করতে পারো, যা ইচ্ছা করতে পারো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো আমাদের এই চ্যাপ্টারটা শুরুতেই, যেহেতু আমাদের চ্যাপ্টার নাম চলতরিত, ঠিক আছে, আমাদের এই চ্যাপ্টারটার নাম চলতরিত। তো এই ব্যাপারটাকে খুব ইজিলি যদি আমি ব্রেকডাউন করে দিই, চলো তড়িৎ মানে তড়িৎটা চলছে, তড়িৎটা প্রবাহিত হচ্ছে। তো আমরা এর আগে ছোট ক্লাসে স্থির তড়িৎ পড়ে এসেছি, যেখানে একটা আধান বা তড়িৎ এক জায়গায় স্থির থাকতো, কিন্তু এখানে তড়িৎটা প্রবাহিত হচ্ছে। তো মেনলি এই জন্য আমাদেরকে তড়িৎ বা আধান বিষয়টা একটু ভালো করে বোঝা উচিত যে আধান বিষয়টা কি। আধান বিষয় বলতে তোমরা জানো পরমাণুর মধ্যে থাকে হলো প্রোটন এবং ইলেকট্রন, এরাই কিন্তু আধান। প্রোটন হয় হলো ধনাত্মক আধান এবং ইলেকট্রন হয় হলো ঋণাত্মক আধান। এবার তোমরা আমাকে একটা কথা বলো যে আলটিমেটলি যদি একটা নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে এবং বাইরে ইলেকট্রন থাকে, কে ফ্লো করতে পারবে? প্রোটন ফ্লো করতে পারবে না ইলেকট্রন ফ্লো করতে পারবে? অবভিয়াসলি ইলেকট্রন ফ্লো করতে পারবে। তার কারণ হলো নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন আছে তারা কোনোদিন বাইরে বেরোতে পারবে না নিউক্লিয়াস থেকে। শুধুমাত্র ইলেকট্রন যারা এরকম কক্ষে ঘুরপাক খাচ্ছে তারাই কিন্তু এখান থেকে বাইরে বেরোতে পারে। তাই জন্য আমরা যখনই আধানকে রেফার করব, বিশেষ করে চলতরিতের ক্ষেত্রে, ইলেকট্রিসিটির ক্ষেত্রে, আমরা কিন্তু বোঝাই কোন আধানটা ফ্লো হয়। পজিটিভ চার্জ মানে প্রোটন কিন্তু ফ্লো হয় না, হতে পারে না, ফ্লো হয় হলো নেগেটিভ চার্জ ইলেকট্রন। তার মানে আধান বলতে আমরা বোঝাচ্ছি কিন্তু মূলত ঋণাত্মক আধান যারা ফ্লো হয় দু ধরনেরই আধান, ঋণাত্মক এবং ধনাত্মক, কিন্তু ফ্লো হতে পারে কিন্তু শুধুমাত্র ঋণাত্মক। বোঝা গেল? এটাই কিন্তু প্রবাহিত হতে পারে। বোঝা গেল? তার মানে চলতরিত বলতে আমরা কিন্তু ইলেকট্রনের প্রবাহের কথাই বলছি। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে আমাদের যে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, মনে রাখবে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয়, ঠিক আছে, আমরা মনে রাখি তড়িৎটা তার বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে। তড়িৎটাকে আমরা আই দিয়ে লিখি কারেন্ট। তো ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় আমরা মনে করি কারেন্ট তার অপোজিটে হচ্ছে। তার কারণটা কি? অ্যাকচুয়ালি কিন্তু অপোজিটে কিছু ফ্লো হচ্ছে না। মানে ব্যাপারটাকে তোমরা এরকমভাবে ভাবতে পারো যে ধরো তোমার ঘরে তুমি যদি সুইচ অন করলে তোমার ঘরে ফ্যান চলছে, তার মানে তোমার মনে হতে পারে কারেন্টটা যেন সুইচ বোর্ড থেকে ফ্যানে আসছে। আসলে কিন্তু সেটা হচ্ছে না। সুইচ বোর্ড থেকে ফ্যানে কিছু আসছে না, ফ্যান থেকে সুইচ বোর্ডে ইলেকট্রন যাচ্ছে। তো ফ্যান থেকে সুইচ বোর্ডে ইলেকট্রন যাচ্ছে, তুমি উল্টো ভাবছো সুইচ বোর্ড থেকে ফ্যানে যেন ইলেকট্রনসগুলো আসছে। তো আমরা সবসময় ইলেকট্রন প্রবাহের বিপরীত দিক থেকেই তড়িৎ প্রবাহের অভিমুখ দিই, কারণ উই লাইক টু থিঙ্ক অ্যাজ পজিটিভ। ওই বলে না বি পজিটিভ, তো পজিটিভ তো আর বেরোতে পারে না, বেরোয় তো নেগেটিভই, তো ওটাকে উল্টো করে আমরা পজিটিভ বলে দিই। আসলে কিন্তু ধনাত্মক দিকে কিছু মানে ইলেকট্রনের বিপরীত দিকে কিছু প্রবাহিত হচ্ছে না, ইলেকট্রনের প্রবাহটাই তড়িৎ প্রবাহের কারণ। ঠিক আছে, এটা একটা বেসিক জিনিস, আর কিছু না, এটা অনেকেই জানো। ঠিক আছে, এই জায়গাটা আছে। এরপরে আমাদের যে পার্টটা আছে সেটা হলো কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র। তো এই কুলম্বের সূত্রের মধ্যে কি থাকে তোমরা জানো যে দুটো বিন্দু আধান Q1 Q2। এখানে বিন্দু আধান কথাটা কিন্তু খুব প্রযোজ্য। কুলম্বের সূত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো বিন্দু আধান। এই কথাটাই কিন্তু মনে রাখবে, অনেকে এটাকে ইগনোর করে চলে যায় কুলম্বের সূত্র লিখতে বললে। বিন্দু আধান কথাটা মাথায় রাখা দরকার। বিন্দু আধান বলতে কি বোঝায় যে এই যে চার্জগুলো আছে, এই চার্জগুলোর দূরত্ব, এদের মধ্যে যে দূরত্বটা আছে না, এটা এদের প্রত্যেকের আকৃতির থেকে অনেক বেশি। মানে এরা এতটা দূরে দূরে আছে যে পরস্পরকে বিন্দু বলে মনে হচ্ছে।
তার মানে কুলম্বের সূত্র কিন্তু শুধুমাত্র কিন্তু বিন্দু আধানের ক্ষেত্রেই প্রযোজ্য, বিন্দু আধানের জন্যই প্রযোজ্য। ঠিক আছে, তো এবার এই দুটো চার্জের মধ্যে বা দুটো আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল থাকতে পারে। কি থাকবে কি করে বুঝবো? যদি দুজনেই ধনাত্মক হয় তাহলে ওদের মধ্যে বিকর্ষণ বল থাকবে, বা দুজনেই যদি ঋণাত্মক হয় তাহলে ওদের মধ্যে বিকর্ষণ বল থাকবে। কারণ সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করবে, সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করবে। প্লাস প্লাসকে রিপিল মানে প্লাস প্লাসকে বিকর্ষণ করবে, মাইনাস মাইনাসকে বিকর্ষণ করবে। কিন্তু বিষম জাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করবে। মানে যদি এখানে একটা প্লাস থাকে এবং এখানে একটা মাইনাস থাকে, এরা তখন কিন্তু পরস্পরকে আকর্ষণ করবে। এই ক্ষেত্রে কিন্তু এরা পরস্পরকে বিকর্ষণ করবে। ক্লিয়ার? এটাও জানো। এবার কত বল দিয়ে ওরা আকর্ষণ বা বিকর্ষণ করছে, কত বল দিয়ে ওরা আকর্ষণ বিকর্ষণ করছে সেই বলটাই কিন্তু কুলম্বের সূত্র আমাদের দেয় যে আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল তাদের আধানের গুণফলের সমানুপাতিক, তাদের চার্জের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, চার্জের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো দুটোকে তুমি যদি এক করে লেখো তাহলে কি হবে? ঠিক আছে, F প্রপোর্শনাল টু Q1 Q2 বাই R স্কোয়ার। এই প্রপোর্শনালিটি সাইনকে তোলার জন্য একটা কনস্ট্যান্ট আসে, একটা ধ্রুবক আসে, সেটাকে আমরা বলি K Q1 Q2 বাই R স্কোয়ার। ঠিক আছে, এই Q1 Q2 হলো আধান, আর হলো ওদের মধ্যবর্তী দূরত্ব, এবং কেটা হলো ধ্রুবক, যার মান তুমি যদি বায়ু মাধ্যমে থাকো বা শূন্য মাধ্যমে থাকো, বায়ু বা শূন্য মাধ্যমে, অন্য মাধ্যমের মানটা আলাদা, বায়ু বা শূন্য মাধ্যমে থাকলে এর মানটা হলো 9 × 10⁹ এটা হলো এর মান। ঠিক আছে, তো আমরা অনেকে এরকম লিখি F = 9 × 10⁹ Q1 Q2 বাই R স্কোয়ার। ঠিক আছে, এটা তখন লিখি যখন জানো তো, যখন আমাদের এফটাকে নিউটনে প্রকাশ করার প্রয়োজন হয়, এটা আমরা তখন লিখি। ঠিক আছে, এই হলো আমাদের কুলম্বের সূত্র। তো কুলম্বের সূত্রের এই কনসেপ্টটাকে মাথায় রাখতে পারো। অঙ্ক অ্যাজ সাচ এখান থেকে সেরকম কিছু থাকবে না, বাট এই যে ধারণাটা, এই কনসেপ্টটা এটাই থাকবে যে কুলম্বের সূত্রের ফর্মুলাটা কি এবং কুলম্বের সূত্রটি বিবৃত করো। তো বিবৃত করো বললে স্টেটমেন্টটা লিখে দেবে, স্টেটমেন্টটা লেখার পর এই ডায়াগ্রামটা এঁকে আমি বলবো এটা দিয়ে এটা দিয়ে দেবে। তোমাকে 1 নম্বরও কাটতে পারবে না, কারণ পরীক্ষার সময় কিন্তু নাম্বার কাটার জায়গা রাখবে না। তোমার মনে হলো 2 নম্বর চেয়েছে, এত কিছু লিখবো, কিপটা আমি আর যাই নিয়ে করো, নাম্বার মানে লেখা নিয়ে করবে না। তুমি এটাই ভাববে যে আমি যা জানি আমি সব লিখে দেবো, যাতে আমাকে একটা নাম্বার ছুতে পর্যন্ত না পারে। ঠিক আছে, মানে তোমার মনে হলো 2 নম্বর আমি তো এতটা লিখছি, কেন লিখছি? যদি তোমার মনে হয় যে তুমি ওই সময়ের মধ্যে ওটা কোলাতে পারবে, লিখে দাও, কিচ্ছু যায় আসে না। বেশি লিখলে নাম্বার কাটে না, মানে বেশি ঠিকঠাক লিখলে, বেশি ভুলভাল লিখলে কাটবে, কম লিখলে নাম্বার কাটতে পারে। তো যদি ইফ ইউ হ্যাভ এনি নলেজ, এনি ইনফরমেশন রিগার্ডিং দিস টপিক, ইউ ক্যান রাইট ইট ডাউন। এতে কোনো সমস্যা নেই, তুমি সিম্পলি ইজিলি লিখে দিতে পারো। ঠিক আছে, তো যাই হোক, এই কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রের পরে যে টপিকটা আমাদের একটুখানি দেখতে হবে সেটা হলো আমাদের বিভব সংক্রান্ত টপিক, খুব গুরুত্বপূর্ণ, বিভব। আচ্ছা, বিভবটা ওরকম ডিরেক্টলি আসবো না, বিভবটা কেন আসে তার কারণটা একটু তোমাদের বলি। এই যে তোমরা পড়ছো প্রবাহী তড়িৎ বা চলতড়িৎ, কারোর মনে এই প্রশ্নটা আসতে পারে বা এসছে কিনা আমি জানি না, যে কেন আজকে ইলেকট্রনগুলো প্রবাহিত হচ্ছে? ওরা তো দিব্যি পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে পারত, এই কে এল যেমন যা হয় তোমরা জানো, এরকম দিব্যি তো ঘুরতে পারতো। ওরা ঘুরতে ঘুরতে ঘাপ করে পরমাণু ছেড়ে কেন বাইরে ফ্লো হতে লাগলো? পরমাণুকে ছাড়লো কি করে ওরা? তাহলে আজকে ভাবো যে ইলেকট্রনগুলো কক্ষপথে ঘুরছিল, ওরা যদি পরমাণুকে ছেড়ে বাইরে ঘোরে, তার মানে নিশ্চয়ই পরমাণুতে নিউক্লিয়াস ওই ইলেকট্রনকে যতটা টেনে আছে তার থেকে বেশি আকর্ষণ অন্য কোনো জায়গা থেকে পেয়েছে। তার মানে একটা বাহ্যিক কিছু কাজ করেছে ওখানে। ওই যে বাহ্যিক যেটা কাজ করছে, বাহ্যিক যে কারণের জন্য ইলেকট্রনগুলো প্রবাহিত হচ্ছে, সেই কারণটা সম্বন্ধেই আমরা এখন অনুসন্ধান করব। ঠিক আছে, সেই কারণটার নাম হলো বিভব প্রভেদ। যে কারণটার জন্য ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের দ্বারা আকৃষ্ট কক্ষপথ ছেড়ে বাইরে বেরিয়ে প্রবাহিত হতে লেগেছে, সেই কারণটার নাম হলো বিভব প্রভেদ। তো বিভব প্রভেদ বোঝার আগে আমাদের বিভবটা বুঝতে হবে, তাই জন্য আমরা বিভবটা শিখছি। তার মানে বোঝা গেল ব্যাপারটা ফান্ডামেন্টালি কোথা থেকে এসছে। পরমাণু ইলেকট্রন বাইরে বেরিয়ে ফ্লো হচ্ছে, কেন ফ্লো হচ্ছে সেটার কারণ খুঁজতে গিয়ে আমরা বিভব প্রভেদে এসেছি।
ঠিক আছে। তো বিভব, তো বিভবের ডেফিনেশনটা এরকম ভাবে দেওয়া যায়। বিভবের ডেফিনেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে ধরো কোনো একটা জায়গায় যে একটা এরকম ধনাত্মক চার্জ আছে, তুমি ধরে নাও। তো যেহেতু ধনাত্মক চার্জ আছে, তো চারপাশে একটা নিজের তড়িৎ ক্ষেত্র তৈরি করবে। আচ্ছা, যদি তড়িৎ ক্ষেত্র মানে জানতে চাও, তড়িৎ ক্ষেত্র মানে হলো এর আশেপাশে ধর এরকম একটা রিজিয়ন আছে, মানে এরকম একটা জায়গা আছে, স্পেস আছে, যার মধ্যে অন্য কোনো আধানকে আনলে, ধর এর মধ্যে একটা পজিটিভ আধানকে আনলে ও ধাক্কা মারবে, নেগেটিভ আধানকে আনলে ও নিজের দিকে টেনে নেবে। এটাই তড়িৎ ক্ষেত্র। যেমন চুম্বকের ক্ষেত্রে ধরো, এইটা যদি আমার হাতে একটা চুম্বক হয় আর আমি যদি এইখানে ফর সাপোজ এই হাতে একটা চুম্বককে ধরে আছি, তাহলে এইখানে ওরা দুজন পরস্পরকে আকর্ষণ করছে না বা বিকর্ষণও করছে না, কিন্তু এই যে সামনে আনবো দুটো চুম্বকের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ কাজ হওয়া শুরু হয়ে যাবে। তার মানে কি, এই চুম্বকটার চুম্বক ক্ষেত্রের মধ্যে আমি অন্য চুম্বকটাকে আনলাম। ঠিক আছে। একইভাবে কিন্তু এখানে যে এইটা ধনাত্মক আধান, তার চারপাশে একটা এমন ক্ষেত্র আছে যার মধ্যে অন্য কোনো আধানকে আনলে এই আধানটা তার উপরে একটা বল প্রয়োগ করতে পারে, সেটাকে আমরা তড়িৎ ক্ষেত্র বলে থাকি। ঠিক আছে। এবার ধরো অসীম থেকে, এটা মুছে দিই, এবার ধরো অসীম থেকে একক ধনাত্মক আধানকে তুমি এর দিকে আনতে চাইছো। এবার নর্মাল কনসেপ্ট কি বলে? নর্মাল কনসেপ্ট বলে হলো যে অসীম থেকে তুমি যখন একক ধনাত্মক আধানকে আনতে চাইবে, তোমার আনতে প্রবলেম হবে। কেন প্রবলেম হবে? কারণ দেখো একটা টাইম পর তো এ ওকে ধাক্কা মারবে, এবং আমি যদি ধরে নিই ওর যে তড়িৎ ক্ষেত্রটা এটা অনেকটা বেশি, অনেক দূর পর্যন্ত বিস্তৃত, তাহলে কি হবে? ও কি ধনাত্মক আধানকে এর কাছে আসতে দেবে? ও নিজে তো আসতে দেবে না, ও তোকে ধাক্কা মারবে। তার মানে অসীম থেকে এই একক ধনাত্মক আধানকে এই তড়িৎ ক্ষেত্র, এর যে তড়িৎ ক্ষেত্র আছে এর কোনো বিন্দুতে আমি ধরো আনতে চাই, আমি এখানে এটাকে প্লেস করতে চাই, তাহলে আপনা আপনি তো আসবে না, তখন আমাকে বাইরে থেকে কার্য করতে হবে। WEXT, কেন EXT লিখলাম জানো? এক্সটার্নাল, যে আমাকে বাহ্যিক একটা কার্য করতে হবে যাতে আমি অসীম থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে পারি। এই যে কার্যটা আমি করছি এটাকেই আমরা বলছি তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুর তড়িৎ বিভব। এই যে এই বিন্দুর তড়িৎ বিভব। তার মানে আমরা বিভবটাকে লিখতে পারি WEXT, মানে যে বাইরে থেকে যে কার্যটা করছি, বাই আধান। এই যে আমি বললাম অসীম দূরত্ব থেকে একক পরিমাণ ধনাত্মক আধানকে একক ধনাত্মক আধান বলছি, তাই জন্য আমি আধান দিয়ে ভাগ করে দিচ্ছি। এটা হলো ওই বিন্দুর বিভব। ঠিক আছে। তো বাহ্যিক কার্য বাই আধান। ক্লিয়ার? এই জিনিসটাকে মাথায় রাখতে হবে বিভবের ক্ষেত্রে। এবার তুমি নিজেই দেখতে পারবে তোমার এইখানে আনতে বেশি কার্য করতে হবে না ওকে এইখানে আনতে, মানে আরো কাছে আনতে বেশি কার্য করতে হবে। অবভিয়াসলি যত তুমি ধনাত্মক চার্জের কাছে যাবে তত তোমায় বেশি কার্য করতে হবে। তার মানে যদি আমি এই বিন্দুটাকে এ ধরে নিই এবং এই বিন্দুটাকে বি ধরে নিই, তাহলে এ বিন্দুর বিভবটা বি বিন্দুর বিভবের থেকে বেশি না? কারণ অবশ্যই এতে আনতে বেশি কার্য করতে হচ্ছে, বিতে আনতে কম কার্য করতে হচ্ছে। তার মানে এ বিন্দুর বিভব বি বিন্দুর বিভবের থেকে বেশি। তার মানে আমরা এটাকে বলবো এটা আছে হলো উচ্চ বিভবে, আর বিটা আছে হলো নিম্ন বিভবে। ক্লিয়ার? তার মানে এই যে ধনাত্মক কাজের কারণ কি বিকর্ষণ বল? হ্যাঁ অবশ্যই কাজের কারণটা বিকর্ষণ বল। যদি আজকে বিকর্ষণ বল নাই থাকতো তাহলে আমাদের কাজ করার কি দরকার ছিল? তো এমনি চলে আসতো, তাই না? আমি তোমায় দেবো এই এক্সাম্পলটাও। তো যাই হোক, তো একটা হলো উচ্চ বিভব আর একটা হয়ে গেল নিম্ন বিভব। এবার এই জিনিসটাকেই তুমি যদি আজকে ধরে নাও যে এইখানে ধনাত্মক চার্জ নেই, এখানে ঋণাত্মক চার্জ আছে, তাহলে কি তোমায় এই প্লাস চার্জকে আনার জন্য তোমাকে কার্য করতে হতো? হতো না। তোমাকে কার্য করতে হতো না, এ নিজেই টেনে নিত, কারণ এ তো মাইনাস ও তো প্লাস। তার মানে এই ক্ষেত্রে কিন্তু আমার যে কার্যটা হতো ওটা মাইনাস W এক্সটার্নাল। কেন মাইনাস দিলাম? কারণ আমি তো কার্য করছি না, এবার এই তড়িৎ ক্ষেত্রটা নিজেই কার্য করছে, নিজেই ওটাকে টেনে নিচ্ছে। তার মানে বাহ্যিক কার্য নেই, অভ্যন্তরীণ কার্য আছে, তাই জন্য বাহ্যিক কার্যের দিক থেকে দেখলে এটা মাইনাস। তাই জন্য ঋণাত্মক আধানের জন্য যে বিভবটা হবে সেটা মাইনাস। ঠিক আছে? ঋণাত্মক আধানের জন্য হচ্ছে মাইনাস বিভব, আর ধনাত্মক আধানের জন্য হচ্ছে ধনাত্মক বিভব। আচ্ছা কি লিখছো? কার্য 0 বলা যাবে না? কার্য 0 কেন? দেখো কার্য তো হচ্ছে, আজকে হয়তো আমরা কার্য করছি না এই মাইনাস আধানটার ক্ষেত্রে, এই মাইনাস আধানটা তার বল দিয়ে তো কার্য করছে। তার মানে আমাদের রেসপেক্টে কার্যটা নেগেটিভ। মানে যেমন ধরো এই পেনটা আমার হাতে আছে, ঠিক আছে, আমি পেনটাকে যখন এখান থেকে এখানে তুলছি আমি একটা কার্য করছি, কিন্তু তুমি অভিকর্ষের নিরিখে ভাবো তো, অভিকর্ষণ নিচের দিকে টানছিল, পেনটা উপরের দিকে উঠে গেল, তার মানে বল এই দিকে কার্য এই দিকে, তাহলে ওটা বিপরীত দিকে হয়ে গেল, তো এটাকে আমরা ঋণাত্মক কার্য বলতাম। ক্লাস 9-এ পড়েছিলে। ওই জিনিসটা থেকেই কিন্তু এটা এসছে যে আজকে আমরা এখানে কিছু করছি না,
আজকে এই তড়িৎ ক্ষেত্রটাই ওকে টেনে নিচ্ছে। তাই জন্য আমাদের রেসপেক্টে যদি, আমাদের পার্সপেক্টিভে যদি আমরা বলতে যাই, তাহলে কার্যটা হয়ে গেল ঋণাত্মক কার্য। সেই জন্য একটা মাইনাস ইউজ করা হচ্ছে। ঠিক আছে, তো এই জন্য ধনাত্মক চার্জের জন্য যে বিভবগুলো হচ্ছে সবগুলো ধনাত্মক হবে, আর ঋণাত্মক চার্জের জন্য যে বিভবগুলো হচ্ছে সেগুলো সব ঋণাত্মক বিভব হবে, কারণ ওখানে আগে একটা মাইনাস চলে এসছে। ঠিক আছে, আর বুঝতেই পারছো যেখানে আনতে বেশি কার্য করতে হবে সেটা উচ্চ বিভব, যেখানে আনতে কম কার্য করতে হবে সেটা নিম্ন বিভব। ক্লিয়ার? তার মানে তোমার কাছে থাকে একটা +5 ভোল্ট আর একটা থাকে +3 ভোল্ট। এই যে ধরো এইখানে আনতে তোমার যে কার্য করতে হয়েছে সেটার মান এখানে আনার কার্যর থেকে বেশি। এবার এই যে বিভব আছে তার এককটা হলো ভোল্ট। ভোল্ট আমি বলে দিলাম ডাইরেক্টলি, বিভবের একক হলো ভোল্ট। ভোল্ট মানে কি? ধরো আমি বলছি যে কোনো বিন্দুতে আনতে আমাকে 5 ভোল্ট কাজ, আমার কোনো বিন্দুর বিভব 5 ভোল্ট। তার মানে কি? তার মানে হলো যে অসীম দূরত্ব থেকে 1 কুলম ধনাত্মক আধানকে, কারণ আমার ডেফিনেশনে ছিল একক পরিমাণ ধনাত্মক আধানকে, তাই জন্য অসীম দূরত্ব থেকে 1 কুলম ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে 5 জুল কার্য করতে হবে। 1 কুলম ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে 5 জুল কাজ করতে হয়। এটাই কিন্তু 5 ভোল্টের মানে। অসীম থেকে, অসীম থেকে কথাটা লেখা হয়নি। ঠিক আছে, এইটাই কিন্তু ডেফিনেশন। তার মানে এই যে যেটা আমি তোমাদের এক্ষুনি বললাম যে ধরো এই যে প্লাস চার্জ, তুমি এখানে আনতে ধরো তোমাকে 5 জুল কাজ করতে হয়েছে 1 কুলম আধানকে, আর এখানে হয়তো 3 জুল, কারণ অবশ্যই দূরে আছে, এখানে নিয়ে যেতে আরো বেশি কার্য করতে হয়েছে। তার মানে এই বিন্দুর বিভব VA এটাকে আমি 5 ভোল্ট বলতে পারি, আর এই বিন্দুর বিভব VB এটাকে আমি 3 ভোল্ট বলতে পারি। কে উচ্চ বিভব কে নিম্ন বিভব দেখেই বুঝতে পারছো, এটা উচ্চ বিভব এটা নিম্ন বিভব। ঠিক আছে, অসীম কেন বলা হচ্ছে? অসীম বলা হচ্ছে কারণ আমরা যে কোনো ফিজিক্সের ক্ষেত্রে, মানে আমাদের ক্লাসিক্যাল সায়েন্সের ক্ষেত্রে আমরা যে কোনো ডিস্টেন্স বা যা কিছু আমরা মোটামুটি আমরা যে কোনো ডিস্টেন্সের ক্ষেত্রেই আমরা, মানে যে কোনো ডেফিনেশনের ক্ষেত্রে আমরা যখন কোনো স্ট্যান্ডার্ড কিছু, মানে একটা স্ট্যান্ডার্ড ডেফিনেশন দিই, তখন আমরা ইনফিনিটি থেকেই বলি সবসময়। তুমি যদি শক্তি বা কার্যের তুমি সংজ্ঞা দেখো, সেখানেও কিন্তু তুমি যত উঁচু ক্লাসে উঠবে তত বুঝতে পারবে যে আমাদের ডেফিনেশনগুলো সব অসীমের নিরিখেই দেওয়া হয়। অসীমে আমাদের সব কিছুকে অনেক, মানে অসীমে সব কিছুকে শূন্য ধরা হয়। মানে ধরো আজকে এই যে চার্জটা, সেটা অসীমে কোনো বল প্রয়োগ করছে না, যত কাছে আসছে তত বল প্রয়োগ করছে, তো একদম 0 থেকে হিরো এরকম ব্যাপারটা, মানে 0 থেকে একদম কাছে চলে আসছে। তো অসীমটাকে ওই 0 পয়েন্টের অবস্থান হিসাবে ভাবা হয়, তাই জন্য ফিজিক্সের ক্ষেত্রে অনেক ডেফিনেশন অসীম থেকে দেওয়া হয়। আচ্ছা, কি বলছে স্যার? ক্লিয়ার দেখা যাচ্ছে না। কি ক্লিয়ার দেখা যাচ্ছে না বলো তো? লেখা কি ক্লিয়ার দেখা যাচ্ছে না? লেখা তো নর্মালি পড়ছে। ক্লিয়ার দেখা যাচ্ছে না মানে লেখাগুলো দেখা যাচ্ছে না, না অন্য কিছু? কি ক্লিয়ার দেখা যাচ্ছে না বলো, নাহলে আমি তো বুঝতে পারছি না এখানে কি ক্লিয়ার। মানে আমি তো সব ক্লিয়ারই দেখছি, কিছু দেখতে পাচ্ছি, মানে বুঝতে পারলাম না, মানে প্রবলেমটা কোথায় হচ্ছে? কেউ একজন বলো দেখি একবার, কে আছে কেউ হ্যান্ড রেজ করে একটু বলো দেখি একবার, কেউ হ্যান্ড রেজ করেছে কিনা একবার দেখাও। কেউ হ্যান্ড রেজ করেছে কিনা একবার দেখাও না। ও, এবার ঠিক আছে। আচ্ছা, কিছু টেকনিক্যাল প্রবলেম হতে পারে। বলো এবার ঠিক থাকলে তবেই শুরু করব। ঠিক আছে, তাহলে আমি শুরু করছি। তো কোথায় ছিলাম? হ্যাঁ, তো কোথায় ছিলাম আমি? যে হ্যাঁ, তো অসীম থেকে ওই কারণে আনা হয়। আচ্ছা, তো এবার ধরো এই বিন্দুতে আমি যেটা বলছিলাম যে এই বিন্দুটা উচ্চ বিভব, এই বিন্দুটা নিম্ন বিভব, এটাই কিন্তু আমাদের বিভবের বেসিক ডেফিনেশন। এবার যে একজন প্রশ্ন করলো যে স্যার সবকিছু মানে অসীম থেকে কেন বলা হচ্ছে, তার কারণটা তো আমি তোমায় বললাম। এই কারণটাও জানো তো একটা বিষয়, যে যেহেতু অসীমের কোনো প্রকৃত অস্তিত্ব আমাদের জানা নেই, সেই কারণে আমাদের কাছে কিন্তু প্রকৃতভাবে বিভব বলতে কোনো কিছুর অস্তিত্ব নেই।
ঠিক আছে, মানে একদম বিভব যে আমরা বলছি, বিভব বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। বিভব বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। আমাদের কাছে কিসের অস্তিত্ব আছে, যে কারণটা থেকে আমরা সবকিছু শুরু করেছিলাম, বিভব প্রভেদ। আজকে ইলেকট্রন কেন বেরিয়েছিল, আমি বলেছিলাম বিভব প্রভেদ। এবার ওই কারণটা আমরা জানবো। বিভব প্রভেদ বলতে কি বোঝায়? বিভব প্রভেদ বলতে বোঝায় যে ধরো, বিভব প্রভেদ বলতে বোঝায় যে ধরো এরকম তোমার কাছে একটা ধনাত্মক চার্জ আছে, ঠিক আছে। এবার ধনাত্মক চার্জের এই হলো তার একটা ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র, এই হলো পয়েন্ট এ, এই হলো পয়েন্ট বি, ঠিক আছে। তুমি বি বিন্দু থেকে এ বিন্দুতে একটা ধনাত্মক চার্জকে নিয়ে আসতে চাইছো, মানে দুটো নোন পয়েন্টসের মধ্যে। আমরা যখন বিভবের ডেফিনেশন দিয়েছি আমি বলেছি অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনার জন্য, ঠিক। কিন্তু বিভব প্রভেদে আমি বলছি এই বিন্দু থেকে এই বিন্দুতে আনার জন্য তোমাকে যে কার্য করতে হচ্ছে। তার মানে বিভব প্রভেদ সবসময় দুটো ফিক্স বিন্দুর মধ্যেই হয়, ঠিক আছে। তাই জন্য বিভব প্রভেদের ডেফিনেশন কি হবে? একক পরিমাণ ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করা হয় সেটাকেই ওই দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ বলে। তার মানে আমি বলতে পারি ভি এ বি হলো বি থেকে এতে নিয়ে আসতে যে কার্য হচ্ছে সেটা বাই আধান। এটা হলো এ আর বি এর মধ্যে বিভব পার্থক্য, ঠিক আছে। এটাই হলো এ আর বি এর মধ্যে বিভব পার্থক্য। এবং অবশ্যই এখান থেকে এখানে নিয়ে আসতে কার্য করতে হবে, কারণ কি এটা আছে উচ্চ বিভবে, বিটা আছে নিম্ন বিভবে, এটা কাছে আছে, বিটা দূরে আছে, এটাই কারণ। হ্যাঁ, এ আর বি পয়েন্ট, এটাই কারণ। এবার এই যে যখন ধরো তুমি কি করছো, একটা কোনো পরিবাহীকে ধরো একটা পরিবাহী, তাকে তুমি ব্যাটারির মধ্যে লাগাচ্ছ। ব্যাটারির একটা প্রান্ত হয় ধনাত্মক, একটা প্রান্ত হয় ঋণাত্মক। ধনাত্মক মানে কি হয়েছে, ধনাত্মকটাকে আমরা বলতে পারি উচ্চ বিভব। মানে যদি ধনাত্মক ধরো একটা আছে তোমার +5 ভোল্ট, একটা আছে -3 ভোল্ট, কে উচ্চ বিভব? এটা নিশ্চয়ই উচ্চ বিভব, এটা নিশ্চয়ই নিম্ন বিভব, তাই না? তো একটাকে আমরা বলতে পারি ধনাত্মক, বা এটাকে আরো ইজিলি বলতে পারো যে এখানে প্লাস চার্জ বেশি আছে, এখানটা ধনাত্মক চার্জ আছে আর এখানটা ঋণাত্মক চার্জ আছে। এবার কি হবে, ইলেকট্রনগুলো কি দেখবে, যে যেহেতু তা ইলেকট্রনগুলো দেখবে আমাকে ধনাত্মকগুলো টানছে নিজের দিকে, তো ইলেকট্রনগুলো এইদিকে ফ্লো হওয়া শুরু করে দেবে, এই যে, যাতে ওরা ধনাত্মকের দিকে আসতে পারে, ঠিক আছে। ইলেকট্রনগুলো যখন এইদিকে ফ্লো হয়, আমরা কি বলি, ইলেকট্রনের বিপরীত দিকটাই আমরা বলি তড়িৎ প্রবাহের দিক। তো আমরা মনে করি কারেন্ট যেন এইদিকে ফ্লো হচ্ছে, এই ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে। এটাই কিন্তু ইলেকট্রন প্রবাহের কারণ। আর যে ব্যাটারিটা লাগাই, ওই ব্যাটারিটা কিন্তু ঠিক এই কাজটাই করে। ব্যাটারিটার মধ্যে কি হয়, আমি ব্যাটারির ব্যাপারে বলার আগে আর একটা জিনিস জাস্ট বলে দিই। তো এইগুলো ইলেকট্রনের স্বাভাবিক প্রবৃত্তি, তুমি ভাবো না। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার আসেনি। আচ্ছা, আরেকবার বলছি, যে ধরো এই যে ব্যাটারি, আচ্ছা ব্যাটারি জায়গাটা আমি আরেকটু ইজি করে বলছি, যে ধরো আজকে তোমার কাছে কোনো একটা জায়গা আছে, তার মধ্যে ধনাত্মক চার্জ আছে, আর কোনো একটা জায়গা আছে তার মধ্যে ঋণাত্মক চার্জ আছে, ঠিক আছে। ধনাত্মক চার্জ মানে বুঝতে পারছি ইলেকট্রন কম, ঋণাত্মক চার্জ মানে বুঝতে পারছি ইলেকট্রন বেশি। তো ইলেকট্রন কি চাইবে, যদি আমি এটাকে একটা তার দিয়ে জুড়ে দিই, তো ইলেকট্রন চাইবে আমি বেশি থেকে কমে চলে যাই, তো ইলেকট্রনগুলো এইদিকে ফ্লো হওয়া শুরু করবে। এটা আমাদের নেচারের ধর্ম কিন্তু, জানো তো। সব কিছু বেশি থেকে কমে আসার চেষ্টা করে যতক্ষণ না দুজন ব্যালেন্স হয়ে যাচ্ছে, যেটাকে আমরা ব্যাপনও বলে থাকি, যে বেশি ঘনত্বের জায়গা থেকে কম ঘনত্বের জায়গা, বেশি গাঢ়ত্বের জায়গা থেকে কম গাঢ়ত্বের জায়গায় আপনা আপনি জিনিসটা চলে যায়। এভাবেই কিন্তু জল থেকে গাছ, তোমার মাটি থেকে গাছ জলকে তোলে মূলের সাহায্যে, ঠিক আছে। তুমি ঘরের এক কোণায় সেন্ট দিলে ওই সেন্টের গন্ধটা সারা ঘরে ছড়িয়ে যায়। এগুলো কিন্তু সব ওই ব্যাপনের কারণেই হয়, যে বেশি গাঢ়ত্বের জায়গা থেকে কম গাঢ়ত্বের জায়গায় চলে আসে। ইলেকট্রনের ক্ষেত্রেও তাই হচ্ছে, এখানে ইলেকট্রন বেশি, এখানে কম, ইলেকট্রন এখানে চলে আসছে। তো আমাদের মনে হবে কি কারেন্ট কোন দিকে ফ্লো হচ্ছে, এইদিকে ফ্লো হচ্ছে। তাহলে এবার দেখো, ইলেকট্রন কি এরকম সারা জীবনের জন্য আসতে থাকবে নাকি? এরকম তো নয়। আস্তে আস্তে এখান থেকে যখন ইলেকট্রন চলে আসতে থাকবে, এর ঋণাত্মকটা কমতে থাকবে, আর মানে এর ঋণাত্মকটা মানে ইলেকট্রন বেরিয়ে আসছে আস্তে আস্তে, এবং এই যে পজিটিভ জায়গাটা আছে এর মধ্যে আস্তে আস্তে ইলেকট্রন ঢুকছে, মানে নেগেটিভ ঢুকতে 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 একসময় কি হবে, দুজন নিউট্রাল হয়ে যাবে, আর তখন কিন্তু যে চার্জ তার ফ্লোটা বন্ধ হয়ে যাবে, তখন কোনো ফ্লো হবে না, নো ফ্লো। যেই দুজনে নিউট্রাল হয়ে গেল, মানে ইলেকট্রন এসে এই জায়গাতে যে কম ইলেকট্রন ছিল ওটাকে ব্যালেন্স করে দিল, তখন কিন্তু আর কোনো চার্জ ফ্লো হবে না, ঠিক আছে। কি বলছো, প্লাস আধানে তো ইলেকট্রন একেবারে নেই, তাই তো? একেবারে নেই এরকম না, কম আছে তুলনামূলক। একটা পরমাণুর মধ্যে যদি প্রোটনের থেকে ইলেকট্রন সংখ্যা কম থাকে, তাহলে অবশ্যই এই পরমাণুটা ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়ে যাচ্ছে, ধনাত্মক আয়ন হয়ে যাচ্ছে আমরা বলতে পারি, ঠিক আছে। তো
নো ফ্লো। কিন্তু এবার এইটা করলে কি হবে, ধরো আজকে তোমার ঘরে লাইট কন্টিনিউয়াসলি চলছে, মানে কন্টিনিউয়াসলি কারেন্ট ফ্লো হচ্ছে। তাই কন্টিনিউয়াসলি কারেন্ট ফ্লো কী করে হচ্ছে, আমাদের এই থিওরি অনুযায়ী তো ইলেকট্রন এসে আস্তে আস্তে একটা সময় কী হবে, ইলেকট্রন ব্যালেন্স করে দেবে, ফ্লো বন্ধ হয়ে যাওয়া উচিত। কিন্তু তোমার ঘরে দেখো সবসময় কারেন্ট চলছে, বা যে কোনো জিনিসে সবসময় কারেন্ট চলছে। তার কারণটার জন্যই বা সেইটার জন্য, যাতে তার মানে কি, আমাকে কি একটা ব্যবস্থা করতে হবে, আমাকে একটা এমন ব্যবস্থা করতে হবে যেন এই জায়গাটা সবসময় ধনাত্মক থাকুক, এই জায়গাটা সবসময় ঋণাত্মক থাকুক। কি বললাম বোঝা গেল, যে আমার এই জায়গাটা সবসময় ধনাত্মক থাকুক, এই জায়গাটা সবসময় ঋণাত্মক থাকুক, যাতে কনস্ট্যান্টলি এদের দুজনের মধ্যে একটা বিভবের পার্থক্য বজায় থাকে। এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভবে। দেখো দুজনের মধ্যে একটা কনস্ট্যান্ট বিভবের পার্থক্য বজায় থাকে, তাই জন্য ইলেকট্রনসটা কনস্ট্যান্টলি ফ্লো হতে থাকে, কারেন্টটা কনস্ট্যান্টলি পেতে থাকে। এই কনসেপ্টের জন্যই মানুষ আবিষ্কার করেছে হলো ব্যাটারি। বোঝা গেল, যাতে আমরা একটা স্থির মানের তড়িৎ প্রবাহ মাত্রা কনস্ট্যান্টলি পেতে পারি, সেই কারণে কিন্তু মানুষ ব্যাটারি আবিষ্কার করেছে। তো ব্যাটারির মধ্যেও কি হয়, একটা প্রান্ত ধনাত্মক, একটা প্রান্ত ঋণাত্মক। এবং ব্যাটারিটা কিভাবে হয় আমি তোমাদের দেখিয়ে দিই। যে ব্যাপারটাকে এরকম ভাবতে পারো, এই দুটো ধাতব দণ্ড এখানে ঢোকানো থাকে এবং এখানে কিছু সক্রিয় তরল পদার্থ থাকে, সেটাকে আমরা বলি তড়িৎ বিশ্লেষ্য। এখানে যেটা থাকে, তড়িৎ বিশ্লেষ্য মানে কি, যারা জলীয় দ্রবণে বিশ্লেষিত হয়ে যায়, যেমন ধরো NaCl। NaCl জলীয় দ্রবণে কি হয়ে যাবে, Na প্লাস আর Cl মাইনাস আয়নে বিভাজিত হয়ে যাবে। যেই Na প্লাস আর Cl মাইনাসে ভেঙে গেল, এবার এই Na প্লাসগুলো একদিকে চলে যাবে আর Cl মাইনাসগুলো একদিকে চলে যাবে। তো যেই দিকে ধরো Na প্লাসগুলো চলে গেল, সেই জায়গাটা হয়ে গেল কি ধনাত্মক। তো একটা জায়গা হয়ে যাবে ধনাত্মক, একটা জায়গা হয়ে যাবে ঋণাত্মক। ধনাত্মক আধানের গাঢ়ত্ব বেশি এখানে, এই ধনাত্মক জায়গাটাকে আমরা বলে থাকি অ্যানোড, আর ঋণাত্মক জায়গাটাকে আমরা বলে থাকি ক্যাথোড। এটা ঋণাত্মক। ঠিক আছে, হলো এরকম ভাবে আসলো। এবার যখন আমি তার দিয়ে জুড়বো কি হবে, এই জায়গাটা প্লাস, এই জায়গাটা মাইনাস। তো কি হবে, একটা মাইনাস থেকে প্রায় একটা ইলেকট্রন ফ্লো হবে, আমরা মনে করবো কারেন্ট এইদিকে ফ্লো হবে। ঠিক, আমরা মনে করবো কারেন্ট এইদিকে ফ্লো হবে। এবার এই ব্যবস্থাটাই হলো একটা ব্যাটারির মধ্যে কিন্তু বেসিক্যালি থাকে। কিন্তু এই জিনিসটা একটা ডিফারেন্স আছে, কি খেয়াল করো, এই জিনিসটার ডিফারেন্সটা হলো যে আমাদের আগের কেসে যেটা হচ্ছিল, যে এক সময় গিয়ে এটা মানে শেষ হয়ে যাচ্ছিল, এটা মানে এইখানে ইলেকট্রন কম ছিল, এখান থেকে ইলেকট্রন চলে এসে এখানে ইলেকট্রনটা ভরাট করে দিচ্ছে, তাই জন্য দু জায়গায় ইলেকট্রনের ঘনত্ব সমান হয়ে যাচ্ছে এবং পরমাণু দুটো ধরো মানে নিস্তরিত হয়ে গেল, নিউট্রাল হয়ে গেল, তো তখন আর কোনো ফ্লো হচ্ছে না। এইখানে কিন্তু সেটা হবে না। ব্যাটারির মধ্যে একটা এমন ব্যবস্থা রাখা হয়, যেই ব্যবস্থার জন্য যে কনস্ট্যান্টলি যাতে কারেন্টের ফ্লোটা বজায় থাকে, যে ইলেকট্রন গিয়েও যেন এই জায়গাটা মেটাতে না পারে, তার জন্য কি করতে হবে, তার জন্য কি হয় যে আসলে যখন ধরো ইলেকট্রনগুলো এখান থেকে এখানে যাচ্ছে, এইখানে ও যতটুকু মনে করছো না যে ইলেকট্রন এসে ভরানোর চেষ্টা করছে, আরও ধনাত্মক আধান এখান থেকে আস্তে আস্তে চলে আসছে যেন ইলেকট্রন ভরাতেই না পারে। এই যে তড়িৎ বিশ্লেষ্যটা ওই যোগানটা দিয়ে দিচ্ছে, যে ইলেকট্রন এসে তুই ভরাতে চাইছিস, আমি ভরাতে দেবো না, তড়িৎ বিশ্লেষ্য ওইদিকে চলে যাচ্ছে, ওইদিকে চলে গিয়ে ব্যাপারটাকে আরও ধনাত্মকই রাখার চেষ্টা করছে। তার মানে কনস্ট্যান্টলি দুটো পয়েন্টের মধ্যে বিভব প্রভেদ বজায় রাখছে। এবং এটা করার জন্য যে রাশিটার নাম আমাদের কাছে বারবার আসে, সেটাই হলো তড়িৎচালক বল। এইটার জন্য যে রাশিটা আমাদের কাছে আছে সেটাই হলো তড়িৎ চালক বল। দেখো নাম থেকেই বুঝতে পারবে, তড়িৎ চালনা করে যে বল, ব্যাপারটা যে যেন আজকে তড়িৎ প্রবাহিত তো হবে, কিন্তু হয়তো একটা সময় বন্ধ হয়ে যাবে, যাতে তড়িতের কনস্ট্যান্ট চালনাটা বজায় থাকে। তাই জন্য ব্যাটারির মধ্যে যে রাশিটা এই তড়িতের চালনাটাকে বজায় রাখতে সাহায্য করে, তাকেই আমরা নাম দিয়েছি তড়িৎ চালক বল। তবে প্রকৃতভাবে এটা কিন্তু কোনো বল নয়, এটা এক প্রকার শক্তি। এবার এই শক্তিটা কি এবং এর ডেফিনেশনটা কি সেটা আমরা দেখবো। তাকে দেখি কি বলছো। স্যার আমি আর ক্লাসটা করতে পারছি না, আমি রেকর্ডেড ক্লাস দেখে নেবো প্লিজ। আমার একটা ডাউট আছে, প্লিজ বলে দিয়ে যাবেন। কোনো দুটো তড়িৎ যন্ত্রের ক্ষমতা P1 ও P2 এবং তাদেরকে V ভোল্ট বিশিষ্ট ইলেকট্রিকে অ্যাড করা হলে মোট ক্ষমতা কত, আর একটা P = 1/f না 100/f বলে দিয়েন লাস্টে। আচ্ছা, তুমি যেটা বলেছো যে তড়িৎ যন্ত্রের ক্ষমতা P1 ও P2 এন্ড তাদেরকে V ভোল্টে বিশিষ্ট ইলেকট্রিকে অ্যাড করা হলে মোট ক্ষমতা কত। এবার নির্ভর করছে যে ওটা তুমি শ্রেণী সমবায় অ্যাড করছো না সমান্তরাল সমবায় অ্যাড করছো।
তো সেই পার্সপেক্টিভে কিন্তু ওটা ম্যাটার করে যাচ্ছে শ্রেণীতে। তো দেখো আজকে যদি তুমি ক্লাস নাও করতে পারো অসুবিধা নেই, কারণ আজকে আমি ভেবেইছি আমি মোটামুটি রোধের শ্রেণী এবং সমান্তরাল অবধি আজকে পড়াবো। তো রোধের শ্রেণী সমান্তরাল অবধি আমি পড়াবো, তার পরের ক্লাসে মানে এর যে পরের ক্লাসটা হবে সেই পরের ক্লাসটাই কিন্তু আমি তোমাদের এই ক্ষমতার জায়গাটা পড়াবো, মানে বুধবারের যে ক্লাসটা আছে। তো তখন কিন্তু আমি এই জিনিসটা আলোচনা করব, তো তখন তুমি এটা দেখে নিতেই পারো, তো সেটা অসুবিধা হবে না, ঠিক আছে। তো আজকে এখন বলছি না, কারণ শ্রেণী সমান্তরালটা পড়ানোর আগে আমি এটাই তো আসতে পারবো না, ঠিক আছে। তো তখন আমি এটা বলে দেবো তোমায় শ্রেণীতে করলে কি করতে হবে, সমান্তরালে করলে পরের ক্লাসেই তুমি দেখতে পারবে। এবং P ইজিক্যালস টু 1/f না 100/f বলে দেন লাস্ট। আচ্ছা দেখো, এটা তুমি আলো থেকে প্রশ্ন করছো, P ইজিক্যালস টু 1/f কখন, যখন তোমার এফটা মিটারে আছে, এফ যখন ইন মিটার, ঠিক আছে, তখন P ইজিক্যালস টু 1/f। আর P ইজিক্যালস টু 100/f তখন লিখবে যখন এফটা সেন্টিমিটারে আছে, তখন এই ফর্মুলাটা ইউজ করবে। মিটারে থাকলে এই ফর্মুলা, সেন্টিমিটারে থাকলে এই ফর্মুলা। আসলে কিছুই না, আমি এখানে সেন্টিমিটারটাকে মিটারে করে নিয়ে ব্যবহার করছি, তাই জন্য এটা 100 দিয়ে ভাগ করতে হচ্ছে। হ্যাঁ একই ব্যাপার, তুমি শুধু খেয়াল রাখবে তুমি মিটারে করছো না সেন্টিমিটারে, ঠিক আছে। আর ইউনিট হয় ডায়োপ্টার, ঠিক আছে। তুমি বাকি রেকর্ডেড ক্লাস দেখে নিও, এবং ওইটা তো আমরা পরের দিন আলোচনা করবোই। আচ্ছা এই পার্টটা মুছে দিই, কারণ এটা আমাদের আজকের পার্টের জন্য নয়। ঠিক আছে, আচ্ছা তো যেটা বলছিলাম, তো তড়িৎচালক বলটা কিন্তু এক প্রকারের শক্তি, যে কি করছে কনস্ট্যান্টলি এই যে বিভব পার্থক্যটাকে বজায় রাখতে সাহায্য করছে। তার মানে তোমরা দেখো একটা জিনিস বুঝতে পারবে যে তড়িৎচালক বলটাই হলো কারণ, এবং যে বিভব প্রভেদটা তোমরা পাচ্ছ, মানে একটা ধনাত্মক আর ঋণাত্মকের মধ্যে এই কনস্ট্যান্ট বিভবের যে পার্থক্য, একটা উচ্চ বিভব একটা নিম্ন বিভব, সেটাই হলো তার ফল। বিভব প্রভেদ হলো তড়িৎচালক বলের ফল। আবার মজার বিষয় ভেবে দেখো, বিভব প্রভেদটা হলো কারণ, বিভব প্রভেদটা হলো কারণ কেন, আজকে বিভব প্রভেদ বজায় আছে বলে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তড়িৎ প্রবাহটা হলো তার ফল। ব্যাপারগুলো লিঙ্ক করতে পারছো কিভাবে একটা থেকে একটা এলো। আমি কিন্তু কোনো টপিক নাম দিয়ে আমি শুরু করছি না, আমি তোমাদের একটা থেকে একটা কিভাবে প্রত্যেকটা টপিক আসছে সেটা সেইভাবে আমি এগোচ্ছি। তড়িৎ প্রবাহ হলো তার ফল, ঠিক আছে। 1/সেন্টিমিটার হয় না, ওর জন্যই আমি বললাম 1/সেন্টিমিটারের কোনো এককের নাম নেই, ওটা 100/সেন্টিমিটার। ওই সেন্টিমিটারটাকে মিটারে পরিণত করে দেয়। এই দেখো ধরো 5 সেন্টিমিটার ফোকাস বলেছে, তো তুমি ক্ষমতাটা কি লিখবে, 100/5 ডায়োপ্টার। আসলে কিছুই না, 5 সেন্টিমিটার তুমি মিটারে কনভার্ট করে নিচ্ছ, 5/100 মিটার, ঠিক আছে। এবার P মানে কি 1/f, তার মানে 1/5/100, এই 100টাই ওপরে উঠে যাচ্ছে, তাই জন্য এটা হয়ে যাচ্ছে 20 ডায়োপ্টার। এইভাবে হচ্ছে এটা। তো আলাদা করে সেন্টিমিটার করলে ওটা 1/সেন্টিমিটার হবেই না। যাই হোক, তো বুঝতে পারলে, তো তড়িৎচালক বলটা হলো কারণ, বিভব প্রভেদটা হলো তার ফল, আবার বিভব প্রভেদটা হলো তার কারণ, যার জন্য তড়িৎ প্রবাহটা হলো তার ফল। তো এরকমভাবে এরা সম্বন্ধিত। এবার তড়িৎচালক বলটা কি বললাম, এটা এক প্রকারের বল, এটা এক প্রকার শক্তি। নামকরণটা আশা করি সার্থক হয়েছে, যে তড়িৎ চালনা করছে। এবার এই তড়িৎ চালনা করছে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাই কিন্তু এখানে বোঝায় যে তড়িৎচালক বলের ডেফিনেশনটা কি। তড়িৎচালক বলের ডেফিনেশনটা হলো যে পুরো বর্তনীর মধ্যে তুমি যদি ভাবতে চাও, একটা ধনাত্মক তড়িতাধানকে এর ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে পুরো একবার বর্তনী ঘুরিয়ে আনতে যে কার্য করতে হয়, তাকে আমরা বলে থাকি হলো তড়িৎচালক বল। তার মানে এবার বর্তনীটা কি কি দিয়ে তৈরি, এখানে প্লাস, এখানে মাইনাস, এটাকে ধরো একটা পাত্রের মধ্যে রাখা, এখানে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এখানে একটা তার দিয়ে ঝোড়া আছে, এখানে কিছু রোধ আছে। তো তুমি একটা ধনাত্মক তড়িতাধানকে পুরো বর্তনী ঘুরিয়ে আনছো, মানে এইখানে যাচ্ছ, আবার এখান থেকে এইখানে নিয়ে আসো, আবার মানে এই পুরো একবার একটা বর্তনী পুরো ঘুরিয়ে আনতে যে কার্য করতে হচ্ছে, সেটাকে আমরা বলছি হলো কোষের তড়িৎচালক বল, ঠিক আছে। এই কোষের তড়িৎচালক বলকে ইংলিশে বলা হয় ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। কিন্তু একটা জিনিস যেন মাথায় থাকে, এটা কোনো বল নয়, এটা এক প্রকারের শক্তি, ঠিক আছে। কারণ ওই যে বললাম না যে কার্য করতে হচ্ছে, তো এই কার্যটার মানেই কিন্তু বোঝাচ্ছে এটা এক প্রকারের শক্তি। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এই তড়িৎচালক বলের একটা অংশ কিন্তু ব্যবহার হচ্ছে তোমার বাইরের বর্তনীতে, তাই না, যে ধনাত্মক মেরুকে এই ধনাত্মক থেকে ঋণাত্মকে নিয়ে যাচ্ছে বাইরে, তড়িৎ বর্তনীর বাইরে। আর একটা অংশ ব্যবহার হচ্ছে যে ওই ধনাত্মক তড়িতাধানটাকেই ঋণাত্মক থেকে, মানে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে নিয়ে আসছে।
ঋণাত্মক মানে এটাকে আমরা কি বলেছিলাম, ক্যাথোড। ক্যাথোড থেকে অ্যানোডে নিয়ে আসার জন্য যে কার্যটা ভেতরে ইউজ করছে। তার মানে আমরা বুঝতে পারছি এই যে তড়িৎচালক বল, এই যে তড়িৎচালক বল কোন বিভব থেকে কোন বিভবে যাচ্ছে, কি কোন বিভব থেকে কোন বিভবে যাচ্ছে, ভালো করে বলো, কোন জিনিসটা সম্বন্ধে জানতে চাইছো? আচ্ছা, এই যে তড়িৎচালক বল তার সেটা দুটো অংশে ব্যবহৃত হচ্ছে। একটা অংশ এটা বাহ্যিক তড়িৎ বর্তনীতে ব্যবহার করছি আমরা, একটা বাহ্যিক বর্তনীতে ব্যবহার হচ্ছে। ইএমএফটা কি বলছো, কোন বিভব থেকে কোন বিভবে যাচ্ছে, তাই তো? দেখো কোষের তড়িৎচালক বলের ডেফিনেশনটা ভালো করে বোঝো। বিভিন্ন বইতে এই ডেফিনেশনটা একটু আলাদা আলাদা করে দেওয়া আছে, কিন্তু কমপ্লিট ডেফিনেশনটা কিন্তু যে তুমি একটা ধনাত্মক চার্জকে ধনাত্মক মেরু থেকে একবার পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ধনাত্মক মেরুতে আনতে যে কার্যটা করছো সেটা হলো কিন্তু ইএমএফ। ধনাত্মক চার্জকে কোনো ধনাত্মক চার্জকে ধনাত্মক মেরু থেকে একবার পুরো বর্তনী ঘুরিয়ে আনতে যে কার্যটা হচ্ছে, এই যে পুরো কার্যটা দেখো, ওটাকে আমি দুভাগে ভাগ করে দেখাচ্ছি। কিন্তু একটা অংশ দেখো বাইরে ব্যবহার হচ্ছে, বাইরের বর্তনীতে, বাহ্যিক বর্তনীতে, এবং আরেকটা অংশ হচ্ছে কি ভেতরের বর্তনীতে ব্যবহার হচ্ছে, যেটা এই যে ভেতরে যে আমাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে সেখানে ব্যবহার হয়ে যাচ্ছে এর মধ্যে দিয়ে আসতে। তো একটা বাহ্যিক বর্তনীতে ব্যবহার হচ্ছে, একটা অভ্যন্তরীণ বর্তনীতে ব্যবহার হয়ে যাচ্ছে। ঠিক আছে, বাহ্যিক বর্তনী আর অভ্যন্তরীণ বর্তনী। এবার বলো, এই যেটা বাহ্যিক বর্তনীতে তুমি যে শক্তির অংশটা ব্যবহার করছো সেটাই কিন্তু তুমি মানে তুমি ইউজ করতে পারবে, কারণ তুমি এই বাহ্যিক বর্তনীতেই তোমার ঘরে ফ্যান, লাইট, আরও যা যা ডিভাইস আছে সব তুমি এই বাহ্যিক বর্তনীতেই লাগাচ্ছ। বা আমি এটা ব্যাটারির কথা বলছি, ব্যাটারিতে আমরা এগুলো চালাই না, বাট আমি ধরছি এটা একটা তড়িৎ উৎস, তো সেই হিসাবে আমি ধরছি। ধরো একটা রিমোটের মধ্যে আমরা ব্যাটারি লাগাই, তো ওই ক্ষেত্রে বলতে পারি। তো তুমি যে পুরো রিমোটটাকে অপারেট করছো ওটা কিন্তু এই বাহ্যিক বর্তনীতেই অপারেট হচ্ছে, কিন্তু এই ব্যাটারির মধ্যে যে অংশটা, এইখানে যে কার্যটা নষ্ট হচ্ছে এটা কি তুমি ব্যবহার করতে পারছো না? তো এই বাহ্যিক বর্তনীটাকে আমরা বলে থাকি হলো প্রান্তীয় বিভব প্রভেদ। কেন প্রান্তীয়? কারণ দুটো প্রান্তের মধ্যে যে বিভব প্রভেদ আছে। বাহ্যিক বর্তনীটাকেই আমরা বলি প্রান্তীয় বিভব প্রভেদ, ঠিক আছে? এবং যে অভ্যন্তরীণ বর্তনীটা আছে, যেটা অভ্যন্তরীণ বর্তনীতে যে শক্তিটা ইউজ হচ্ছে সেটাকে আমরা বলি নষ্ট ভোল্ট। সেটাকে আমরা বলে থাকি হলো নষ্ট ভোল্ট। কেন নষ্ট ভোল্ট বলি আশা করি বুঝতে পেরেছো, কারণ এই ভোল্টেজটা কিন্তু ব্যবহার করতে পারছো না, ওটা ভেতরেই নষ্ট হয়ে যাচ্ছে, ওটা হবেই যে কোনো ব্যাটারির মধ্যে। তো এই প্রান্তীয় বিভব প্রভেদ আর নষ্ট ভোল্ট, ঠিক আছে? তড়িৎচালক বল এই দুটো ভাগে ব্যবহার হয়। তার মানে একটা জিনিস বুঝতে পারছো যে তড়িৎচালক বলটা কারণ, এবং এই আমরা কিন্তু বিভব প্রভেদ যখন বলি আমরা সেই প্রান্তীয় বিভব প্রভেদের কথাই বলি। তো অবশ্যই তড়িৎচালক বল বিভব প্রভেদের থেকে বড় হবে, ঠিক আছে? তবে তড়িৎচালক বল ছোটও হতে পারে, সেটা অন্য জিনিস, সেটা ক্লাস 12-এ আছে। তড়িৎচালক বল প্রান্তীয় বিভব প্রভেদের থেকে বেশি। ঠিক আছে, এই হলো ব্যাপার। আচ্ছা, এবার এতদূর আমি যা যা বললাম, এই তড়িৎচালক বল, ব্যাটারি, এই ধনাত্মক ঋণাত্মক, এই যে ধনাত্মক আধানকে একবার পুরো বর্তনী ঘুরিয়ে নিয়ে আসতে যে কার্য করা হচ্ছে, এই পুরো পোর্শনের মধ্যে কারোর কোনো ডাউট থাকলে, প্রশ্ন থাকলে, জিজ্ঞাস্য থাকলে সেটা আমাকে বলো। আগে এই পুরো পার্টটাকে একবার দেখে নাও, 1 মিনিট দেখে নিয়ে আমাকে বলো যে কারোর যদি কোনো জিজ্ঞাসা থাকে এই পার্টটা থেকে। ভালো করে দেখে নাও, দেখে নিয়ে তারপর বলো। আছে দেখি একবার নাও, অয়নকে নাও। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি তড়িৎচালক বল আর বিভব প্রভেদ আর তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্কটা বলে দিন। আচ্ছা দেখো, তুমি থাকো এখানে, তুমি বেরিয়ে যাও না। তড়িৎচালক বল, আগে যে জিনিসটা বলেছি সেটা কি বুঝতে পেরেছো যে তড়িৎচালক বলটা কি বা কেন আসছে পিকচারে? আমাদের পুরো আলোচনায় তড়িৎচালক বলটা কেন আসছে, যে আমাদের তো কনস্ট্যান্টলি এই বিভব প্রভেদটা মেনটেন করতে হবে, তাই না? যদি মেনটেন না করি ইলেকট্রন এসে তো সব ব্যালেন্স করে দেবে, আর তো কারেন্ট একটুখানি ফ্লো হয়ে বন্ধ হয়ে যাবে। ধরো ফ্যান চালালে ফ্যান একটুখানি ঘুরে বন্ধ হয়ে গেল,
ঠিক আছে, আমি কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। হ্যাঁ, এবার তাহলে এই যে জিনিসটা বজায় রাখতে হবে তার জন্য কি করতে হচ্ছে? তার জন্য করতে হচ্ছে যে ধরো আমি যদি ইলেকট্রনের সাপেক্ষে বলি, দেখো আমি দুটো সাপেক্ষে দুটো পার্সপেক্টিভ আমি কথাটা বলতে পারি। এক বলতে পারি আমি আসলে তো কোনো ধনাত্মক চার্জ ফ্লো হয় না, ওটা তো আমরা জাস্ট বলি। যদি তুমি ঋণাত্মক চার্জের নিরিখে ভাবো যে এই ধরো ধনাত্মক চার্জটা এবং এই ধরো ঋণাত্মক চার্জটা, আলটিমেটলি তুমি বলো আলটিমেটলি তো ইলেকট্রনই ফ্লো হচ্ছে না এইদিকে, কোনো তো ধনাত্মক চার্জ ফ্লো হচ্ছে না, কি তাই তো? না। হ্যাঁ। তাহলে এবার ইলেকট্রনকে এখানে ব্যালেন্স করে দিচ্ছে। আমি কি করতে পারি ঘুরিয়ে, যে ব্যাটা ইলেকট্রনটাকে ধরে নিয়ে আবার এখানে এসে ফেলে দিতে পারি। বা আমি আরেকটা জিনিস উল্টোভাবে করতে পারি, যে আমার যে এখানে তড়িৎ বিশ্লেষ্য আছে, তড়িৎ বিশ্লেষ্য যে ক্যাটায়নগুলোকে আছে ওগুলোকে আমি এখানে এনে এখানে এখানে জমাতে পারি। তাহলে কি হচ্ছে, ইলেকট্রন আসার যে প্রভাবটা আছে ওটা পড়ছে না, মানে মোদ্দা কথা এর বিভবটা কমে যাচ্ছে না। হ্যাঁ। ঠিক আছে, তো আজকে যদি আমি সেটা করতে পারি, মানে এদের মধ্যে এই কনস্ট্যান্ট বিভব প্রভেদটা বজায় রাখতে পারি, তাহলেই কিন্তু আমার মধ্যে ইজিলি কারেন্ট ফ্লো হতে থাকবে। কনস্ট্যান্ট ইলেকট্রন বলবে আমি ভর্তি করবো কিন্তু পারবে না করতে, কারণ আমি ওই ইলেকট্রনটাকে আবার ব্যাক এখানে করিয়ে দিচ্ছি। এই ইলেকট্রনের পার্সপেক্টিভ দিয়ে আমি ভাবতে পারি। যদি ইলেকট্রনের পার্সপেক্টিভ দিয়ে ভাবি তখন কিন্তু আমাকে এরকমভাবে বলতে হবে যে আমি যেন আধানকে ঋণাত্মক বিভব থেকে ধনাত্মক বিভবের মধ্যে নিয়ে যাচ্ছি, ইলেকট্রনের পার্সপেক্টিভে যদি ভাবি, ইলেকট্রনের দৃষ্টিভঙ্গি দিয়ে যদি ভাবি। কিন্তু তুমি যদি ধনাত্মক আধানের দৃষ্টিভঙ্গি দিয়ে ভাবো, ধনাত্মক আধানের দৃষ্টিভঙ্গি সবসময় ইলেকট্রনের দৃষ্টিভঙ্গি বিপরীত না এইদিকে? তো তাই জন্য আমাকে কি বলতে হবে, যে আমি একটা ধনাত্মক আধানকে কোষের ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে নিয়ে গিয়ে, মানে শুধু ধনাত্মক ঋণাত্মক মেরুতে না, শুধু আমি কি এখানে এসে ফেলে দিচ্ছি? তাই তো করছি না, আমাকে তো আবার রিটার্নও নিয়ে আসতে হচ্ছে, কারণ ওখানে ফেলে দিলে তো মিলে গেল দুজনে। তার মানে একটা ধনাত্মক তড়িৎ আধানকে পুরো বর্তনী একবার ঘুরিয়ে আনতে যে কার্যটা করতে হচ্ছে সেটাই হলো তড়িৎচালক বল। তারই একটা অংশ আমরা ব্যবহার করছি হলো আমাদের বাহ্যিক বর্তনীতে, যার জন্য বাহ্যিক বর্তনী তড়িৎ প্রবাহ হচ্ছে। আর একটা অংশ কোথায় যাচ্ছে, এইখান থেকে এইখানে, এই আমাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থটার মধ্যে। আর একটা অংশ যাচ্ছে হলো আমাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থটার মধ্যে। তো সেই অংশটাকে আমরা ব্যবহার করতে পারছি না, কারণ সেটা ভেতরেই থেকে যাচ্ছে, ওটাকেই আমরা বলছি অভ্যন্তরীণ বর্তনীতে ব্যবহার হচ্ছে। এবং সেই ভোল্টেজটা আমরা ব্যবহার করতে পারছি না, তাই জন্যই তার নাম দিয়েছি নষ্ট ভোল্ট। যেটা ব্যবহার করতে পারছি সেটাকেই আমরা বলছি প্রান্তীয় বিভব প্রভেদ, দুটো প্রান্তের মধ্যে বিভব প্রভেদ। তোমরা যে দেখো না আসলে 9 ভোল্টের ব্যাটারি, ওই 9 ভোল্টের ব্যাটারির মধ্যে কিন্তু তুমি পুরো 9 ভোল্ট ইউটিলাইজ করতে পারো না, তুমি হয়তো 8.7 ভোল্ট ইউটিলাইজ করছো। 9 ভোল্টটা হলো ইএমএফ তড়িৎচালক বল, তুমি হয়তো 8.7 ভোল্ট ইউটিলাইজ করছো, বাকি 0.3 ভোল্ট হয়তো ভেতরেই নষ্ট হয়ে গেছে, কারণ ব্যাটারির অভ্যন্তরীণ বর্তনী রোধটাকেও ক্রস করতে হবে। কারণ এটা ইম্পর্টেন্ট, তুমি ভালো করে বোঝো, এটা ছাড়া কিন্তু তুমি এই কনস্ট্যান্ট বিভব প্রভেদটা বজায় রাখতেই পারবে না। কি বললাম বুঝতে পারলে? হ্যাঁ স্যার। কোনো ডাউট থাকলে বলো, ভেবে নাও। হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে না, আমার মনে হচ্ছে তোমার গলা শুনে এখনো তোমার মনে কিছু দ্বন্দ্ব দ্বিধা রয়েছে, সেটা জিজ্ঞেস করে নিতে পারো। স্যার তড়িৎচালক বল আর বিভব প্রভেদের মধ্যে সাদৃশ্য আছে? সাদৃশ্য বলতে এটাই বলতে পারো যে তড়িৎচালক বলও কিন্তু এক প্রকারের কার্য, বিভব প্রভেদও এক প্রকারের কার্য, শুধু স্থানটা আলাদা। আমি যখন বিভব প্রভেদের কথা বলবো কনসেপচুয়ালি ভাববে, আমি যখন বিভব প্রভেদের কথা বলবো আমি শুধু কিন্তু এইটুকু পার্টের কথা বলছি, রাইট? দেখো শুধু আমি এইটুকু পার্টের কথা বলছি, তার মানে আমি জাস্ট কোষের ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে কার্য করতে হচ্ছে সেটাকে বিভব প্রভেদ বলছি, ডান। কিন্তু আমি যখন পুরো বর্তনী ঘোরানোর জন্য কার্যটার কথা বলছি সেটা হয়ে যাচ্ছে আমাদের তড়িৎ বল, মানে আমাদের তড়িৎচালক বল। তো দুটোই এক প্রকারের কার্য, এটা একটা সাদৃশ্য। দুজনের এককই ভোল্ট, এটা একটা সাদৃশ্য। মানে আপাতত তো আমার এই দুটোই মনে পড়ছে, আরো কোনো বইতে আরো সাদৃশ্য থাকতে পারে। ঠিক আছে স্যার। বুঝতে পেরেছো? দেখো মনে কোনো প্রশ্ন রেখে যাবে না কিন্তু। না স্যার। ঠিক আছে, এটাই হলো ব্যাপার। এবং এরপর আমরা দেখবো যে এই ক্যালকুলেশনসগুলো কি করে করব, বাট এই জিনিসটা দিয়েই আমরা এগোবো। আচ্ছা আরেকটা জিনিস তোমায় বলে দিই, যখন তুমি এখানে এসছোই, এই যে আমি লিখেছি না তড়িৎচালক বল বিভব প্রভেদের থেকে বড়, এটা তো আশা করি বুঝতে পারছো কেন লিখেছি, কারণ তড়িৎচালক বলটা টোটালটা, তার একটা অংশ বিভব প্রভেদে ব্যবহার হচ্ছে। হ্যাঁ। এই জিনিসটা কিন্তু ক্লাস এই দশম শ্রেণী আছো, ক্লাস 10 এত অবধি ট্রু। যখন 12-এ উঠবে, যদি যখন তুমি 12-এ ধরো তুমি যদি সায়েন্স নিয়ে পড়ো, তো তখন দেখবে যে এটার অপোজিটও হয়, বিভব প্রভেদ তড়িৎচালক বলের থেকে বড় হয়ে যেতে পারে। কিন্তু সেটা অন্য জিনিস, সেটা নিয়ে এখন বললে আবার মানে অনেকে কনফিউজ হয়ে যাবে, তাই জন্য সেটা বলছি না। তাই জন্য এটা ধ্রুব সত্য নয়, এটা ক্লাস 10-এর জন্য আংশিকভাবে সত্য। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা দেখি তারপর কি আছে, স্বর্ণদ্বীপ আছে, একটু স্বর্ণদ্বীপকে নাও। স্বর্ণদ্বীপ হ্যাঁ স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ স্পষ্ট, বলো। স্যার বলছি কি নষ্ট ভোল্ট
হ্যাঁ নষ্ট ভোল্ট। ওটা আরেকবার একটু বুঝিয়ে দেবেন কি নষ্ট ভোল্ট? স্যার, ওটা আরেকবার একটু বুঝিয়ে দেবেন। আর একবার বুঝিয়ে দেবো? তুমি তড়িৎচালক বল বুঝতে পেরেছো? হ্যাঁ তা তড়িৎচালক বল বুঝতে পারলে তো বাবা এটা বুঝতে পারছো যে আমি ধনাত্মক আধানটাকে পুরো বর্তনী একবার ঘুরিয়ে নিতে যে কার্যটা করতে হচ্ছে সেটাকে আমরা তড়িৎচালক বল বলছি। ঠিক আছে, তো এবার সেই যে পুরো বর্তনী ঘুরিয়ে নিতে যে কার্যটা সেটা মানে পুরো কার্যটাকে আমরা তড়িৎচালক বল বলছি। তার দেখো একটা অংশ বাইরে করতে হচ্ছে, একটা অংশ ভেতরে করতে হচ্ছে। ঠিক আছে, তো এই যে ভেতরে যে অংশটা করছো এটা তো কোষের তড়িৎ বিশ্লেষণের মধ্যেই ব্যবহার হয়ে যাচ্ছে। ওটা কি তুমি আর বাইরে পাচ্ছ না? তো এইটাই অভ্যন্তরীণ বর্তনীতেই ব্যবহার হচ্ছে। তো এই জন্য এটা বলছে নষ্ট ভোল্ট, যে ভোল্টটাকে তুমি ব্যবহার করতে পারছো না। যেমন আমি তোমায় বললাম 9 ভোল্টের ছোট ছোট নীল রঙের ব্যাটারি হয়। ঠিক আছে, তো তুমি যদি নীল রঙের ব্যাটারিগুলো কেনো দেখবে ওর মধ্যে কিন্তু প্রপারলি তুমি 8.7 ভোল্ট ইউজ করতে পারছো, বাইরে 0.3 ভোল্ট ভেতরেই গল্প হয়ে গেছে। এটাই হলো নষ্ট ভোল্ট, মানে এর মান খুব কম হয় বাট হয়। আচ্ছা, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, আজ দেখি মৌকে নাও। বলো বলো মৌ, তোমায় নেওয়া হয়েছে? মৌয়ের দিক থেকে কোনো কথা নেই, মৌ শুধু হ্যান্ড রেস করেই ছিল। যাই হোক, ছেড়ে দাও। ও আচ্ছা, দাঁড়াও, কি বলছো? শুনতে পেলাম না। তড়িৎচালক বলটা আরেকবার বুঝিয়ে দেবেন? তড়িৎচালক বলই তো 3-4 বার করে বুঝিয়ে দিচ্ছি আমি। এই যে এতবার করে বললাম এখনো বুঝতে পারোনি? স্যার ঠিক বুঝতে পারছি না। তড়িৎচালক বলকে তুমি আপাতত এটাই ধরে নাও, একটা প্লাস চার্জকে তুমি পুরো প্লাস থেকে শুরু করে ঘুরিয়ে এনে আবার প্লাসেই ফেলবে। এর জন্য যে কার্যটা করতে হচ্ছে সেটাকে আমরা তড়িৎচালক বল বলছি। ধনাত্মক মেরু থেকে শুরু করে পুরো বর্তনী একবার ঘোরাতে যে কার্য, বা তুমি এরকম বলতে পারো ধনাত্মক আধানকে পুরো বর্তনীকে একবার ঘুরিয়ে আনতে যে কার্যটা করতে হয় সেটাকে বলা হয় তড়িৎচালক বল। এবং তার একটা অংশ বাইরে ব্যবহার হচ্ছে এবং একটা অংশ ভেতরে ব্যবহার হচ্ছে। স্যার তড়িৎ এবং বিভব পার্থক্যের এককটা কি? তড়িৎচালক বল আর বিভব পার্থক্য দুজনের এককই ভোল্ট। বুঝতে পারলে? দুজনের এককই ভোল্ট। ঠিক আছে, কেটে দাও। ঠিক আছে, মুখে সরিয়ে দাও, অসুবিধা নেই, হয়ে গেছে। ঠিক আছে, তো মোটামুটি আমরা একটা পার্ট অবধি কিন্তু দেখলাম। এবার এই যে পার্টটা অবধি দেখলাম, এরপরেই আমাদের কারেন্ট এবং ওহমের সূত্র চলে আসে, যেখান থেকে আমরা আমাদের প্রশ্নের মধ্যে চলে যাব। ঠিক আছে, দেখো আমরা একটু তড়িৎ প্রবাহ সম্বন্ধে ছোট করে বলে দিই। এই যে কোনো চার্জ বা আধান কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে একক সময় যতটা পরিমাণ প্রবাহিত হয় তাকে আমরা বলে থাকি আধান, মানে তড়িৎ প্রবাহ। তো I = Q/T। তো তড়িৎ আধান কোনো পরিবাহীর প্রতি প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ প্রবাহিত হয় তাকে আমরা বলতে পারছি তড়িৎ প্রবাহ। এটা হলো কুলম্ব এর একক, এর একক হলো সেকেন্ড, তো এর একক হলো অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটা হলো তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। এবং এই অ্যাম্পিয়ার মাপার জন্য যে মানে এই তড়িৎ প্রবাহ মাপার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তার নাম হলো অ্যামমিটার। ঠিক আছে, তো I = Q/T। আচ্ছা, তো এই হলো আমাদের তড়িৎ প্রবাহ এবং তড়িৎ প্রবাহের একক। আচ্ছা, সিমিলারলি আমাদের যে ভোল্ট আমরা দেখলাম, যেটাকে আমরা বললাম তড়িৎ মানে বিভব প্রবাহের একক, সেই ভোল্ট V সেটা মাপার জন্য যে যন্ত্র তার নাম হলো ভোল্টমিটার। তার নাম হলো ভোল্টমিটার। ঠিক আছে, তড়িৎ প্রবাহ মাপতে লাগে অ্যামমিটার, ভোল্টমিটার মাপতে মানে ভোল্টেজ মাপতে বা বিভব প্রভেদ মাপতে লাগে হলো ভোল্টমিটার। আচ্ছা, এবার এইখানে যে সূত্রটা আসে সেটা হলো আমাদের ওহমের সূত্র, ওটা একটু জানতে হয়।
ওহমের সূত্রটা কি? ওহমের সূত্রটা হলো যে তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে এই কন্ডিশনসটা কিন্তু অবভিয়াসলি মেনটেন করবে যে তাপমাত্রা আর অন্যান্য ভৌত অবস্থা এরা যদি অপরিবর্তিত থাকে, এরা যদি আনচেঞ্জ থাকে, এরা যদি চেঞ্জ না হয়, তখন কোনো পরিবাহীর দুই প্রান্তের, মানে ধরো পরিবাহীটাকে আমি একটু এরকম এই চিহ্ন দিয়ে দেখাচ্ছি, এই চিহ্নটা হলো রোধের চিহ্ন, ওই রোধেই আমরা আসবো, যে কোনো পরিবাহীর প্রান্তীয় বিভব প্রভেদ, মানে ধরো এই প্রান্তটা এ, এই প্রান্তটা বি, তো প্রান্তীয় বিভব প্রভেদ VA - VB ওই পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা সমানুপাতিক। ঠিক আছে, কিন্তু এই পুরো সূত্রটা কিন্তু তখনই ভ্যালিড ওহমের সূত্র অনুযায়ী, তোমাদের বইতে যেটা লেখা আছে যে তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহী প্রান্তীয় বিভব প্রভেদ তার মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা সমানুপাতিক হয়। এবার এই VA - VB কে যদি আমি V ধরে নিই, তাহলে V প্রপোর্শনাল টু I, এই প্রপোর্শনাল সাইনটা তোরা একটা কনস্ট্যান্ট আছে, V ইকুয়ালস টু IR, তোমরা জানো এই আরটাকেই আমরা বলে থাকি হলো রোধ V/I, এটাকেই আমরা বলে থাকি হলো রোধ, এবং এর একক হলো ওহম। ওহমের নাম অনুসারে এর একক হলো ওহম। ঠিক আছে, এবার দেখো ওহমের দুটো কনসেপশন আসে। একটা হলো আমাদের ম্যাথমেটিক্যাল পারসেপশন, যে আমরা বলতে পারি যে বিভব প্রভেদ এবং তড়িৎ প্রবাহের অনুপাত, তড়িৎ প্রবাহ মাত্রা অনুপাতকে আমরা রোধ বলে থাকি, এভাবে বলতে পারি। আরেকটা পারসেপশন কি আসে, আরেকটা পারসেপশন হলো যে রোধের ফিজিক্যাল পারসেপশন, যে অ্যাকচুয়ালি রোধ বলতে কি বোঝায়, আমি যে ঘাসের মতো স্ট্রাকচারটা ড্র করেছি, এই জিনিসটার ফিজিক্যালি কি বোঝায়। যদি তুমি ফিজিক্যালি বুঝতে চাও, তোমার ঘরে যে কোনো ইলেকট্রিক্যাল যন্ত্র যেগুলো আছে, ধরো লাইট, ফ্যান, টিভি, গিজার, চিমনি, যা ইচ্ছা তুমি ব্যবহার করছো, এই সমস্ত যন্ত্রগুলোরই না একটা রোধ আছে। যে কোনো পরিবাহী যার মধ্যে প্রবাহিত হচ্ছে সেখানে একটা রোধ আসছে। রোধটা কি, যে ধরো আজকে পরিবাহীর মধ্যে দিয়ে যখন ইলেকট্রনগুলো ফ্লো হচ্ছে এইদিকে, ঠিক আছে, ইলেকট্রনগুলো এইদিকে ফ্লো হচ্ছে, ইলেকট্রনগুলো যেতে যেতে নিজের মধ্যে ধাক্কা খাচ্ছে, একই জায়গা দিয়ে প্রচুর ইলেকট্রন যাচ্ছে, তো স্বাভাবিক ইলেকট্রনগুলো নিজেদের মধ্যে ধাক্কা হচ্ছে, এটা এক নম্বর কারণ রোধের। দুই নম্বর কারণ কি, এই ইলেকট্রনগুলো যেতে যেতে যে পরিবাহীর দেয়াল আছে সেই পরিবাহীর দেয়ালগুলোর সাথে ধাক্কা খাচ্ছে, মানে যারা একদম ধরো পরিবাহীর ধার ঘেঁষে যাচ্ছে তাদের তো দেয়ালগুলোর সাথেও ধাক্কা হবে। এবং আরেকটা কার সাথে ধাক্কা হয়, যে ধরো আজকে এই পরিবাহীর মধ্যে ইলেকট্রনগুলো যখন বেরিয়ে গেল, পরমাণুগুলো ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়ে গেছে, তো ধনাত্মক তড়িৎগ্রস্ত পরমাণুগুলো এরকম পড়ে আছে বা ইলেকট্রনগুলো এদিকে যাচ্ছে, তো এবার এই ইলেকট্রনগুলো ধনাত্মক তড়িৎগ্রস্ত পরমাণুগুলোর সাথে সংঘর্ষ করছে। তো এই তিন প্রকার যে সংঘর্ষের কথা বললাম, নিজেদের মধ্যে সংঘর্ষ, ধনাত্মক তড়িৎগ্রস্ত পরমাণুর সাথে সংঘর্ষ এবং দেয়ালের সাথে সংঘর্ষ, এই তিন প্রকারের সংঘর্ষের জন্য আলটিমেটলি কি হচ্ছে, ওদের যে স্পিডটা কমে যাচ্ছে, ওরা যেই স্পিডে যাওয়ার কথা তার থেকে কম স্পিডে যাচ্ছে। এই যে কমে যাওয়াটাকেই আমরা বলে থাকি হলো রোধ, যেটা বাধা। রোধ মানে মনে রাখবে বাধা, তার মানে তড়িৎ প্রবাহের পথে যে বাধা, সেটাকেই আমরা বলে থাকছি হলো রোধ। ঠিক আছে, তো এইটা হলো ফিজিক্যাল পারসেপশন, এটা হলো ম্যাথমেটিক্যাল পারসেপশন, এবং এই দুটো পারসেপশনই মাথায় রাখবে। আচ্ছা, ওহমের সূত্র থেকে একটা গ্রাফ আসে, যে যদি এইদিকে ধরো আমরা লিখি V, এদিকে লিখি ধরো I এবং এদিকে লিখে ধরো V, ঠিক আছে, তো এটা হলো এই গ্রাফটা হয় সরলরেখা। ঠিক আছে, এবং এই সরলরেখাটা কারা মেনটেন করে, যারা ওহমীয় পরিবাহী। ওহমীয় পরিবাহীরা এই সূত্র অনুযায়ী চলে এবং তাদের জন্য VI লেখাটা সরলরেখা হয়। ঠিক আছে, আচ্ছা, যদি তোমার কাছে এরকম থাকে যে এটা V, এটা I, ধরো এই একটা A এর জন্য, এই একটা B এর জন্য, ঠিক আছে, তো মনে রাখবে যে গ্রাফটা ওপরে আছে তার রোধটা বেশি, তো B এর রোধ A এর রোধের থেকে বেশি, RB গ্রেটার দ্যান RA। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবে। এবার এরকমও কিছু মানে পদার্থ আছে যারা ওহমের সূত্র মেনে চলে না, তো তাদের ক্ষেত্রে গ্রাফটা সরলরৈখিক হয় না, তার ক্ষেত্রে গ্রাফটা এরকম কিছু একটা হতে পারে, তো এদেরকে বলা হয় হলো অ-ওহমীয় পরিবাহী। অ-ওহমীয় পরিবাহী। তো অ-ওহমীয় পরিবাহীর মধ্যে কারা কারা পড়ে, অ-ওহমীয় পরিবাহীর মধ্যে পড়ে ডায়োড, ট্রানজিস্টর, ঠিক আছে, ডায়োড, ট্রানজিস্টর, তারপর ধরো ওই বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট, ঠিক আছে, সোলার সেল মানে সৌরকোষ, এই সমস্ত জিনিসগুলো পড়ে। এরা ওহমের সূত্র পুরোপুরিভাবে মান্য করে না, মান্য করতে পারে না। এর কারণটাই এটা, যেমন ধরো বাল্বের মধ্যে যখন কারেন্ট ফ্লো হচ্ছে, তো কারেন্ট ফ্লো হওয়ার জন্য কি হচ্ছে, ওই বাল্বটা গরমও তো হচ্ছে না, তার মানে কি ওর কি তাহলে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারছে? আমাদের ওহমের সূত্র যে প্রাইম কন্ডিশন ছিল তাপমাত্রা,
তো তাপমাত্রা তো অপরিবর্তিত থাকতে পারছে না, তাই জন্য ওহমের সূত্র মানতে পারছে না। ঠিক আছে, এই হলো বিষয়। এবং তারা এখান থেকে তোমরা বুঝতে পারছো ভোল্ট বাই অ্যাম্পিয়ার, সেটাকেই আমরা বলে থাকছি হলো রোধ। এবার রোধ কতগুলো বিষয়ের উপর নির্ভর করে। 1 নম্বর আসে দৈর্ঘ্য, যত কোনো পরিবাহীর দৈর্ঘ্য বাড়াবে তার রোধও বাড়বে। তো আর প্রপোর্শনাল টু এল। তার কারণটা তোমরা এবার ইজিলি বুঝতে পারবে যে রোধ মানে হলো ইলেকট্রনগুলোর সংঘর্ষ। যদি তোমার ধরো রাস্তা লম্বা হয় তাহলে ট্রাফিক জ্যাম আরও বেশি হবে, মানে বেশি মানে কি, আরও বেশিক্ষণ ধরে তোমায় ধাক্কা খেতে হবে, তাই জন্য রোধটা বেশি। আচ্ছা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে কি, ওই যে পরিবাহীটা, ওই পরিবাহীটা কতটা মোটা, সেটা যত মোটা হবে মানে রাস্তা তো চওড়া হবে, তত জ্যাম তো কম হবে, কারণ গাড়ি সাইড দিয়েও যেতে পারবে। তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি হলে রোধ কমে, তার মানে আর প্রপোর্শনাল টু 1/a, ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে। আর 3 নম্বর হলো উপাদানের প্রকৃতি। প্রত্যেকটা উপাদানের জন্য রোধের মানটা আলাদা আলাদা। মানে ধরো কপারের ক্ষেত্রে যা রোধ, রূপার ক্ষেত্রে সেই রোধ না, আবার নিকেলের ক্ষেত্রে অন্য রোধ, এরকম ব্যাপারটা উপাদানের প্রকৃতি। আরও কিছু জিনিস আছে যার উপর নির্ভর করে। উষ্ণতা, উষ্ণতার ক্ষেত্রে কীরকম নির্ভরশীল, সাধারণত যারা পরিবাহী, ঠিক আছে, এই পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে রোধটাও বৃদ্ধি পায়। ঠিক আছে, তো উষ্ণতা বাড়ালে রোধও বাড়ে, উষ্ণতা বাড়ালে রোধও বাড়ে। কিন্তু যারা ধরো অর্ধ পরিবাহী, মানে যাদের পরিবহন ক্ষমতা পরিবাহীর মতো নয়, তার থেকে কম, তাদের ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে রোধ কমে। এরাই কিন্তু তো উষ্ণতা বাড়ালে অর্ধপরিবাহীর ক্ষেত্রে রোধ কমে। ঠিক আছে, এর কারণ কি সেটা আবার ক্লাস 12 আছে। আমরা পরিবাহীর ক্ষেত্রে ব্যাখ্যা দিতে পারি। যদি উষ্ণতা বাড়াও তাহলে কি হবে, পরমাণুগুলো বেশি লাফাবে, বেশি কম্পন হবে। ওই যে অধিক উষ্ণতা দিচ্ছ, অধিক শক্তি দিচ্ছ, ওটাই পরমাণুগুলোর গতিশক্তিতে পরিণত হবে, তো বেশি লাফাবে। তো বেশি লাফালে কি হবে, এই বেশি লাফালে এখানে ধাক্কাগুলো বেশি হবে, তাই জন্য রোধটা বেড়ে যাচ্ছে। তো পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে রোধটা বাড়ছে। এবার এরকম কিছু পরিবাহী হয় যাদের ক্ষেত্রে ধরো উষ্ণতা বাড়ালে তুমি যেমন রোধ বাড়ছে, উষ্ণতা কমালে রোধ কমেও যাবে। ঠিক আছে, তো উষ্ণতা কমাতে কমাতে একটা এমন টেম্পারেচারে নিয়ে আসা হয় যেখানে রোধ কার্যত শূন্য হয়ে যায়। তো উষ্ণতা কমাতে কমাতে এমন জায়গায় নিয়ে আসা হয় যেখানে রোধ কার্যত শূন্য হয়ে যায়, এবং এই অবস্থাটাকে বলা হয় অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টর। মানে এখানে পরিবহন ক্ষমতা খুব বেশি বেড়ে যায়, অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টর। এইটা খুব কম তাপমাত্রায় হয়, বুঝতে পারছো। যেমন আমার একটা মনে পড়ে, 4.2 কেলভিন উষ্ণতায় পারদ অতি পরিবাহী হয়ে যায়। 4.2 কেলভিন মানে বুঝতে পারছো -269 কাছাকাছি প্রায়, তো অনেকটাই কম ডিগ্রি সেলসিয়াসে। ঠিক আছে, আচ্ছা, এই দুটোকে যদি তুমি একসাথে লেখো, আর প্রপোর্শনাল টু এল আর ওটা, তার মানে আর প্রপোর্শনাল টু এল বাই এম, এটা তোলা যেন একটা ধ্রুবক আসে আর ইজিক্যালস টু রো এল বাই এম। তোমরা জানো এই রোটাকে আমরা বলে থাকি হলো রোধাঙ্ক, রোটাকে আমরা বলে থাকি হলো রোধাঙ্ক বা রেজিস্টিভিটি। তো রো মানে কি, রো মানে হলো আর এ বাই এল। এর একক কি হবে দেখো, এটা ওহম, এটা ধরো মিটার স্কোয়ার, এটা ধরো মিটার, তাহলে ওহম মিটার। রোধাঙ্কের একটা একক হলো ওহম মিটার, এবং আরেকটা একক হলো ওহম সেন্টিমিটারও হতে পারে, এটা এসআই, এটা সিজিএস। ঠিক আছে, এটা হলো রোধাঙ্কের একক। তো এই কারণে রোধাঙ্কের ডেফিনেশনও আসে তোমাদের পরীক্ষায়, রো ইজিক্যালস টু আর এ বাই এল। যে ধরো এল যদি 1 হয়, এও যদি 1 হয়, তাহলে আমরা বলতে পারি রো ইজিক্যালস টু আর, তাই তো। তার মানে কি, তোমরা বলতে পারো যে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহী রোধকেই রোধাঙ্ক বলে। বুঝতে পারলে, একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহী রোধকেই রোধাঙ্ক বলে। আর আরেকভাবে বলা যায় যে কোনো পদার্থের তৈরি একক ঘনকের, কারণ একক ঘনক মানে কি সবকটা সাইড এক এবং ক্ষেত্রফলটাও এক, তো কোনো পদার্থের তৈরি একক ঘনকের দুই বিপরীত বাহুর মধ্যবর্তী রোধকেও আমরা রোধাঙ্ক বলতে পারি। ঘুরিয়ে বলা আর কি, ওই একক দৈর্ঘ্য আর একক প্রস্থচ্ছেদ বলার জায়গায় আমরা বলে দিচ্ছি কোনো পদার্থের তৈরি একক ঘনক। ঠিক আছে, তো দুভাবেই তোমরা রোধাঙ্ককে বলতে পারো। এবং আরও কিছু আছে, যেমন ছোটোখাটো জিনিস, যেমন আলোর প্রভাবে কি হয়, সেলেনিয়াম ধাতুর উপর আলো পড়লে তার রোধটা খুব সম্ভবত কমে যায় বা বেড়ে যায়, কিছু একটা ছিল, ওটা
দেখতে হবে, তোমরা হয়তো জানো, মানে আলোর প্রভাব আছে, চুম্বক ক্ষেত্রের প্রভাব আছে দু একটা ধাতুর ক্ষেত্রে, সেইগুলো একটু দেখে নিও, ঠিক আছে। আচ্ছা, এই জায়গাটা মোটামুটি এটাই গেল। এই রোধের যে পুরো এই যে জায়গাটা গেল, এইখান থেকে কিন্তু অঙ্ক আসে, এই V ইজিক্যালস টু IR, এই সমীকরণটা থেকে V ইজিক্যালস টু IR, এটাই ওহমের সূত্রের সমীকরণ, ঠিক আছে। এখান থেকে আমাদের অঙ্কও কিন্তু থাকে। এই জায়গাগুলো মোটামুটি মনে রেখো, তাহলেই হবে। আচ্ছা হ্যাঁ, আরও দু একটা জিনিস আছে। এই রোধাঙ্কের যে উল্টো তাকে বলে পরিবাহিতাঙ্ক, 1/ρ, এটাকে বলে পরিবাহিতাঙ্ক, মনে রাখবে। সিমিলারলি রোধের যে উল্টো তাকে বলে পরিবাহিতা। এর একক হলো সিমেন, বা আগে এটাকে বলা হতো মো। দেখো রোধের উল্টো, তাই ওহমটাও যেন উল্টে গেল, মো। হ্যাঁ, সেলেনিয়ামের ক্ষেত্রে কমে যায় আলো পড়লে, যাই হোক। তো এইগুলো একটু মাথায় রাখবে। আর মোটামুটি এইখানে আলাদা করে আর সেরকম কিছু বলার মতো নেই। টুকটাক জিনিস এখনো আছে, সেগুলো আমরা আস্তে আস্তে আমাদের প্রশ্নে পেলে আমরা দেখব। আচ্ছা, রোধের সমবায়, শ্রেণী আর সমান্তরাল, শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়, ওটা একটু ছোট্ট করে দেখে নিই, তারপরে আমরা প্রশ্নে চলে যাব। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হচ্ছে? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে রোধগুলো এরকম পরপর যুক্ত আছে, ঠিক আছে। এবং সমান্তরাল সমবায় কি হচ্ছে? এরকম ভাবে যুক্ত আছে। শ্রেণী সমবায় তুমি চিনবে কি করে? দেখো, একটা শেষ হচ্ছে আর একটা শুরু হচ্ছে, একটা শেষ হচ্ছে আর একটা শুরু হচ্ছে, এটা হলো শ্রেণী সমবায়। এখানে যদি প্রত্যেকটা রোধ R1, R2, R3 এরকম থাকে, তো ওদের বর্তনীর তুল্য রোধ, সমতুল্য রোধ হয় R1 প্লাস R2 প্লাস R3, ঠিক আছে। এবং শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয়? সবার মধ্যে দিয়ে সমান তড়িৎ প্রবাহ যায়, সমান তড়িৎ প্রবাহ যায় সবার মধ্যে দিয়ে। কারণ দেখো, যখন কারেন্টটা এখান দিয়ে যাবে, সবার মধ্যে দিয়ে সেম কারেন্টকেই যেতে হবে, ঠিক আছে। কিন্তু বিভব প্রভেদ সবার আলাদা আলাদা, বিভব প্রভেদ আলাদা। কেন আলাদা দেখো, নিজেরাই বুঝতে পারবে। যে তুমি দেখো, এর অ্যাক্রসে তুমি যদি বিভব প্রভেদ দেখতে চাও, V1, V মানে কি IR, তাহলে এর অ্যাক্রসে বিভব প্রভেদ হলো IR1, এর অ্যাক্রসে বিভব প্রভেদ হলো V2 হলো IR2, আর এর অ্যাক্রসে বিভব প্রভেদ V3 হলো IR3, ঠিক আছে। সবার ক্ষেত্রে কিন্তু বিভব প্রভেদটা আলাদা আলাদা। সমান্তরাল সমবায়তে দেখো, এই যে এখানে যদি একটা তড়িৎ, মানে এখানে যদি একটা ব্যাটারি লাগিয়ে দিই, তো এই যে কারেন্ট আসছে দেখো, এটা 3 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এবং এইখানে বর্তনীর তুল্য রোধ হলো সবকটার অনন্যকের যোগফল, সেটা আরো অনন্যক হয় আবার, ঠিক আছে। এটা হলো বর্তনীর তুল্য রোধের ফর্মুলা। এবং দেখো, সবার মধ্যে আলাদা আলাদা তড়িৎ প্রবাহ, তো এখানে কিন্তু আর সেম তড়িৎ প্রবাহ নয়। বিভব প্রভেদ যেমন এখানে সবার আলাদা আলাদা, এখানে কিন্তু আলাদা আলাদা নয়, সবার বিভব প্রভেদ সেম। কারণ দেখো, দুটো বিন্দুটা, আমি কি বললাম, সমান্তরালে শুরু আর শেষের বিন্দুটা এক। আমি যখন বিভব বা বিভব প্রভেদ বোঝালাম, আমি বারবার করে বিন্দুর কথা বললাম, যে একটি বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে। তো যদি দুটো বিন্দু ফিক্স থাকে, তাহলে নিশ্চয়ই ওদের অ্যাক্রসে বিভব প্রভেদটাও ফিক্স থাকবে। তাই জন্যই কিন্তু বিভব প্রভেদটা এখানে ফিক্স, মানে বিভব প্রভেদটা সেম সবার জন্য। তো এবার যদি তুমি ভাবতে চাও, ধরো এটা R1, এটা R2 এবং এটা R3, যে এর মধ্যে দিয়ে I1 কারেন্ট কত, V/R1, যে মোট বিভব প্রভেদ বাই রোধ। I2টা কত, V/R2, I3টা কত, V/R3। এই মোটামুটি সমান্তরাল সমবায়। মনে রাখবে, শ্রেণীতে যুক্ত করলে মোট রোধ বৃদ্ধি পায়, আর সমান্তরালে যুক্ত করলে মোট রোধ হ্রাস পায়, ঠিক আছে। এখানে মোট রোধ বেশি, এখানে মোট রোধ কম, ঠিক আছে। এই মোটামুটি শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ের এই জায়গা, যে জায়গাগুলো থেকে আমাদের এখানে করতে দিতে পারে। এবার ধর আমি তোমাদের একটা সার্কিট দিই, ধর এরকম একটা সার্কিট দিয়ে দিলাম, ঠিক আছে। এটা ধরো 5, ঠিক আছে।
আচ্ছা এটা ধরো, এটা 5 না, এটা ধরো 10, এবং এটা ধরো 8, এটা ধরো 2, আর এটা ধরো মোটামুটি হয়েছে 25 ভোল্ট। আমাকে বলতে পারবে তড়িৎ প্রবাহের মান কত? দেখে এটা কে বলতে পারে? তড়িৎ প্রবাহের মান কত বর্তনীতে? দেখো এবং দেখে বলার চেষ্টা করো। তোমরাও করো, আমিও করি বরঞ্চ, ঠিক আছে? দেখো সবসময় আমি যেটা বলেছি, আগে তোমায় শ্রেণী আর সমান্তরাল চিনতে হবে। তো এইখানে খেয়াল করে দেখো, এইখানে কারেন্ট এসে দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, কারেন্টটা এসে এখানে দুভাগে ভাগ হয়ে গেল। তো এই যেই দুভাগে ভাগ হয়ে গেল, এই ভাগটা দিয়ে একটা কারেন্ট যাচ্ছে। এবার এই দুটো দেখো, আবার একজন শেষ আর একজন শুরু। এই জিনিসটা মনে রাখবে শ্রেণী সমান্তরালে, শ্রেণীতে একজন শেষ আর একজন শুরু। তো 8 আর 2 পরপর আছে, তার মানে আমার এই বর্তনীটাকে আমি এরকমভাবে আঁকতে পারি। সবসময় বর্তনীটাকে ভেঙে ভেঙে আঁকবে। তো 10 ওহমটা যেমন আছে 8 আর 2 পরপর শ্রেণীতে আছে, তার মানে 8 আর 2 মিলেও 10 হয়ে গেল। শ্রেণীতে থাকলে তো যোগ হয়ে যায়। এবার দেখো এদের দুজনের শুরু আর শেষটা এক না, তাই বলেছি ব্যাপারটা অতটা সিম্পল হবে না দেখতে। তোমায় মেন মন্ত্রটা মনে রাখতে হবে, যা একজনের শেষ আর একজনের শুরু, সেটাই হলো শ্রেণী। আর এখানে শুরু আর শেষগুলো একই বিন্দুতে, সেটা হলো সমান্তরাল। দেখো এদের শুরু আর শেষ একই বিন্দুতে, সমান্তরাল। তাহলে 10 আর 10 সমান্তরালে কত হবে? এটা তো 25 ভোল্ট ছিল, 10 আর 10 সমান্তরালে কত হয়ে যাবে? 5, এটা 25। তো এটা হয়ে গেল আমাদের তুল্য রোধ। তার মানে আমাদের তড়িৎ প্রবাহ I হবে 25/5। অয়ন লিখে দিয়েছে, অ্যান্সার হয়েছে 5 অ্যাম্পিয়ার। বুঝতে পারলে? তার মানে আগে তোমায় বর্তনীটাকে সলভ করে তোমায় তুল্য রোধটা বার করতে হবে, তারপর তুমি যদি ব্যাটারি দিয়ে ভাগ করো তাহলে তোমার কাজ হয়ে যাবে। আরেকটা এরকম দিই, দেখি কে করতে পারে। এটা 30 ভোল্ট, ঠিক আছে? কারেন্টটা কত? আগে তুল্য রোধটা বার করো স্টেপ বাই স্টেপ। দেখো কারা কারা শ্রেণীতে আছে, কারা কারা সমান্তরালে আছে, আগে এটা করার চেষ্টা করো। বলো তুল্য রোধটা কত হবে? আচ্ছা, অনুরোধ লিখে দিয়েছে 5 অ্যাম্পিয়ার, একদম। দেখো এখানে 2 আর 2 শ্রেণীতে আছে, তাহলে 2 আর 2 এর জায়গায় আমি 4 লিখে দিতে পারি, ওপরেও একটা 4 আছে। এইখানে 2 আর 2 কিন্তু শ্রেণীতে আছে, এটাকে ওপরে আছে এরকম উঠে মানে আবার সেটাকে আবার ঘাবড়ে দিও না, একটা শেষ আর একটা শুরু। তাহলে 2 আর 2 4, এটাও 4। তো 4 আর 4 এর সমান্তরাল করলে কি হয়ে যাবে? 2। 4 আর 4 এর সমান্তরালে কি করে 2 বললাম বলো তো? একটা শর্টকাট বলে দিই। সমান্তরাল তো এই ফর্মুলা, এবার এই ফর্মুলা না আমি সবসময় লাগাই না, আমার কাছে দুটো শর্টকাট আছে লাগানোর। যদি তোমার কাছে ধরো দুটো, মানে সবসময় ব্যবহার করতে হয়, মানে সবসময় ব্যবহার করতে হয় না, বাট মাঝে মাঝে করতে হয় ওটাও। ধরো তোমার কাছে R1 আর R2 সমান্তরালে আছে, তো তুমি তুল্য রোধটাকে লিখে দিতে পারো R1 R2 বাই R1 প্লাস R2। মানে তুমি এখানে লসাগু করে দেখবে এরকম জিনিসই আসছে, তো দুটোকে গুণ বাই দুটোকে যোগ করলে ডাইরেক্টলি অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? এটা একটা শর্টকাট। আর একটা শর্টকাট যদি তোমার কাছে একই মানের অনেকগুলো রোধ থাকে, ধরো একই মানের অনেকগুলো রোধ আছে, এটা একটা শর্টকাট বলছি কিন্তু তোমাদের। ধরো এটা আছে 5 5 5 5 এবং আরেকটাও নিয়ে নিলে 5। তো তোমার কাছে একই মানের সমান্তরাল সমবায় আছে 5টা, তো তুল্য রোধ কত হবে? তুল্য রোধ কত হবে তাহলে এখানে? 5 5 5 5 5। তো এটাকে তুমি করতে পারো তোমাদের যে রোধ আছে, কারণ সবার রোধ যেহেতু সেম, ওই রোধটা বাই কটা এরকম রোধ আছে, 1 2 3 4 5, তার মানে 1 ওহম। তো এটা একটা শর্টকাট করার জন্য। তো আজকে যদি এরকম ধরো 3 ওহমের দুটো রোধ এরকম থাকে, সমান্তরাল সমবায় রোধ কত? 3/2, কারণ রোধটা হলো আর কটা আছে সেটা হলো n, সেটাকে দিয়ে ভাগ করলেও তুমি এরকম তুল্য রোধ পেয়ে যাবে,
ঠিক আছে, তো যাই হোক, তো এখানে তুমি দেখতে পাচ্ছি 2 আর 2 মিলে 4 হয়েছে, আর এটা 4, এই 2 2 মিলেও 4, তো 4 আর 4 এর কত হবে? 4 আছে, 2 আছে, তার মানে 4/2 করে আমি লিখতে পারি কত? 2, তার মানে এটা হয়ে গেল 2। 2 এর পাশে একটা আছে 4, তা 2 আর 4 কত হয়? 6 ওহম। তাহলে আমার কারেন্ট কত? 30/6, 5 অ্যাম্পিয়ার। বুঝতে পারলেন? কেউ কারোর বুঝতে অসুবিধা হয়ে থাকলে বলো, দেখি একটু হ্যান্ড রেজ কেউ করেছে কিনা। যাই হোক, তো এই হলো ব্যাপার। আর একবার বুঝিয়ে দেবো? কোন জায়গা আর একবার বোঝাবো বলো? বলো কোন জায়গা আর একবার বোঝাবো? এইখানে যে দুটো এইখানে যে তোমাকে আছে, তোমাকে যে কোনো বর্তনী দেওয়া থাকলে তোমাকে আগে বুঝতে হবে ওটা শ্রেণীতে আছে না সমান্তরালে আছে। সেই শ্রেণী বা সমান্তরাল বোঝার জন্য তোমাকে এই মন্ত্রটা মনে রাখতে হবে। শ্রেণীতে একটা শেষ হলে আর একটা শুরু হয়, ঠিক আছে? এবং সমান্তরালে শুরু আর শেষগুলো একই জায়গায় হয়। দেখো এরা তিনজনে এখান থেকে শুরু হয়েছে এবং শেষও সবাই এখানে এসেই হয়েছে, ঠিক আছে? এবার তোমাকে যে কোনো সার্কিট, ধরো এই সার্কিটটা এটা প্রথমে দিয়েছিলাম, তো দেখো এখানে এটা শেষ এটা শুরু, তাই জন্য দুজন শ্রেণীতে আছে, 8 আর 2 মিলে 10 লিখেছি, আর এখানে একটা 10 আছে, 10 লিখেছি। এবার দেখো এদের দুজনের শুরু আর শেষটা একই জায়গায়, তাই সমান্তরাল, 10/2 5। একইভাবে এইখানেও এরা দুজন শ্রেণীতে আছে, কারণ একটা শেষ আর একটা শুরু, তার সাথে এরা সমান্তরাল, এরা দুজন আমার শ্রেণীতে আছে, তারপরে এরা সবকটা শ্রেণীতে আছে। তো এইভাবে দেখে দেখে তোমায় সার্কিট ব্রেক করে করতে হবে, ঠিক আছে? আর এখানে দুটো শর্টকাট বলেছি, যে দুটো থাকলে এরকম ডাইরেক্টলি করে দিতে পারো, আর যদি সেম ধরনের থাকে অনেকগুলো, তো রেজিস্ট্যান্সের মানে ওই রোধটার ভ্যালু বাই কটা এরকম রোধ আছে সেটা, যেমন ধরো 3 ওহমের দুটো আছে সমান্তরালে, তো 3/2 আছে, তাই জন্য 3/2। তো এভাবে এটা করতে পারো। হ্যাঁ, এটা দারুণ শর্টকাট, মানে অনেকে হয়তো জানেও, আমি জানি না কে কে জানো, অনেকের আবার এটা কিছু এমন কিছু নাও লাগতে পারে, এটা অনেকে জানেও আবার, ঠিক আছে? যাই হোক, তো এবার আমরা একটুখানি কিছু প্রশ্ন দেখে নেবো আমাদের এই যে জিনিসগুলো দেখলাম তার উপর, ঠিক আছে? তো প্রশ্নের মধ্যে দেখো, নিচের কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়? ওই যে আমি তোমাদের বললাম না যে অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হয়, যে উষ্ণতা বৃদ্ধিতে রোধ হ্রাস পায়, মানে ওই রোধাঙ্কটাই হ্রাস পায়, তো এটা হলো অর্ধপরিবাহী, ঠিক আছে? ডি, কোন এককটি তড়িতাধান পরিমাপের একক? সকলেই জানো, এটা কি হবে? বি, কুলম্ব, ঠিক একদম। তড়িতাধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি প্রযোজ্য যখন দুটি বিন্দু আধান, ঠিক আছে? এই যে বিন্দু আধানের কথা আমি বলেছিলাম যে বিন্দু আধান কথাটা খুব দরকার, তো সেই কারণে নিম্নলিখিত কোন আধানের মানটি বাস্তবে সম্ভব? আচ্ছা, এই জিনিসটা করার জন্য একটা কনসেপ্ট লাগবে। কেউ বলতে পারবে এটা কত? বাস্তবে সম্ভব বলেছে, কিন্তু দেখি আগে কে কি উত্তর দেয়, দেখি উত্তর দাও সকলে, যারা যারা দেখছো। এ বলছে, বি বলছে, আচ্ছা, আর কারোর কোনো উত্তর? মৌ এ বলছে, অনিন্দ বি বলছে, এ আর বিতেই দেখছি আমি সংঘাত চলছে, অনুরোধ বি বলছে। যারা যারা বি বলছে তাদের জন্য বলি, মনে রাখবে কোনো বি আধান, আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম, কোনো বি আধান আলটিমেটলি কোথা থেকে আসছে? ইলেকট্রন থেকে আসছে। ইলেকট্রন ছাড়া তো কোনো জায়গা থেকে আসার সম্ভাবনা নেই, প্রোটন তো বেরোচ্ছে না। তো যেহেতু ইলেকট্রন থেকে আসছে, যদি আমি বলি কোনো জায়গাটা ধনাত্মক আধান, তার মানে কি হয়েছে? ওখান থেকে কিছু ইলেকট্রন বেরিয়ে গেছে। কে আবার যেন আবার ডিও বলছে, ঠিক আছে, দেখা যাক। তো ধনাত্মক আধান মানে কি? কোনো জায়গা থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে। আর ঋণাত্মক মানে কি? কোনো জায়গায় এসে ইলেকট্রন প্রবেশ করেছে। তো ধনাত্মক আধান মানে ইলেকট্রন বেরিয়ে যায়, ঋণাত্মক মানে ইলেকট্রন প্রবেশ করা। আলটিমেটলি ইলেকট্রনই আসছে বা ইলেকট্রনই যাচ্ছে। আজকে যদি একটা ইলেকট্রনের চার্জ হয় 1.6 × 10⁻⁻19 কুলম, ধরো তোমার কাছে দুটো ইলেকট্রন চলে এলো, তা তোমার মোট কত চার্জ হয়ে গেল? তুমি নেগেটিভ হয়ে গেলে প্রথমত, কারণ দুটো ইলেকট্রন তুমি নিয়ে নিয়েছো। তাহলে এটা হয়ে যাবে 3.2 × 10⁻19। কেন আমি 2 দিয়ে গুণ করে দিলাম 1.6কে। তোমার কি কোনোদিন হতে পারে 0.5 অর্ধেকটা ইলেকট্রন এলো? মানে
যে কোনো চার্জ হবে সেটা সবসময় ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতকই হবে। সেটা প্লাসও হতে পারে, সেটা মাইনাসও হতে পারে। যদি ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে প্লাস, যদি ইলেকট্রন ঢুকে যায় তাহলে মাইনাস। বোঝা গেল? তার মানে আধান সেটাই সম্ভব যেটা ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক হবে। এবার এদের মধ্যে দেখো কোনটা ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক, এইটা সিম্পল দেখতে পাচ্ছি। বি কোথা থেকে আসছে? 1.9 আসার তো সম্ভাবনাই নেই। 1.6 এর গুণিতক হতে হবে। 1.6কে 2 দিয়ে গুণ করলে 3.2 হয়, তাই জন্য এটা হলো এইটা। এবং এই যে নিয়মটা, এটাকে বলে চার্জের কোয়ান্টাইজেশন। চার্জের কোয়ান্টাইজেশন। ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখে নাও। এবার আমরা যাব পরের প্রশ্নে। 1 কুলম্ব আধান 1 সেকেন্ড সময় কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত হলে পরিবাহীর প্রবাহ মাত্রা কত হবে? এ একদম 1 অ্যাম্পিয়ার। কারণ আমরা জানি তড়িৎ প্রবাহ মানে Q/T, তো 1 অ্যাম্পিয়ার মানে 1 কুলম্ব বাই 1 সেকেন্ড। ঠিক আছে। আচ্ছা, 240 ভোল্ট 60 ওয়াট রেটিং এর কোনো বাল্বের রোধ, এখন আমি এই পাওয়ার পড়াইনি, এটা পরের দিন পড়াবো, তো এই প্রশ্নটা আমরা পরের দিন করব। 1 ওয়াট ঘন্টা এগুলো এখনো হয়নি। বৈদ্যুতিক যন্ত্রের ক্ষমতা কোনো পরিবাহী প্রবাহ মাত্রা দ্বিগুণ করা হলে পরিবাহিত উৎপন্ন তাপ, এগুলো হয়নি। টিভির সুইচ বোর্ডে কমপক্ষে কত প্রবাহ মাত্রার ফিউজ আসেনি। বার্লো চক্রের ঘূর্ণন, এগুলো সব পরের দিন হবে। স্থায়ী চুম্বক নির্মাণে উপযোগী পদার্থ, এগুলো তো কিছু লাগবে না। কাঁচা লোহা, বর্তনী, দেখি তো দিয়ে এত তুমি কত অ্যাম্পিয়ার ফিউজ বর্তনী লাগাতে পারবে। আচ্ছা, এটা কি হবে? 17টা বলেছে 5 ওহম, 4.5 ওহম ও 3 ওহম রোধগুলিকে সর্বোচ্চ রোধ পাওয়ার জন্য সাজালে প্রাপ্ত রোধের মান কত হবে? কি হবে এটার উত্তর? এ বলছে, অনিন্দ ভুইয়া বলছে এ 12.5। বাকিরা কে কি বলছে? সর্বোচ্চ রোধ মানে কি? আমরা কোন সমবায় দেখেছি রোধটা বেশি আসে? শ্রেণী সমবায় দেখেছি। তো এই তিনটা যোগ হয়ে গেল 5, 4.5 আর 3, তাহলে হয়ে গেল কত? 12.5 এ। ঠিক আছে, তার মানে এটাই হলো কারেক্ট অ্যান্সার। আচ্ছা, আর রোধে সুষম তারকে সমান 3 টুকরো করে টুকরো 3টিকে সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধ কত হবে? ঠিক আছে, সমান 3 টুকরো করা হয়েছে, আগে এটা বুঝতে হবে। দেখো, এই যদি ধরো একটা তার হয়, এই তারের দৈর্ঘ্য ধরো আছে হলো L, তো আমরা জানি R = হয় ρL/A। এবার তুমি তারকে 3টে টুকরে ভাগ করে দিলে, এখান দিয়ে একটা টুকরো, এখান দিয়ে একটা টুকরো, 3টে টুকরে ভাগ হয়ে গেল। তাহলে প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য কত হয়ে গেল? L/3 আর L/3। তো 3টে ভাগের এই টুকরোর দৈর্ঘ্য হয়ে গেল। তাহলে রোধটা আমরা কি জানি? রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক। যদি দৈর্ঘ্য 3 ভাগ হয়ে যায়, কারণ আমি কেটে দিয়েছি জাস্ট সিম্পল, তো যখন দৈর্ঘ্য 3 ভাগ হয়ে গেল রোধও 3 ভাগ হয়ে যাবে। তাহলে এই অংশের রোধ হয়ে গেল R/3, এই অংশের রোধ হয়ে গেল R/3, এই অংশের রোধ হয়ে গেল R/3। এবার এই তিনটাকে তুমি সমান্তরালে রাখছো, R/3 R/3 R/3, 3টে R/3 কে সমান্তরালে রেখে দিলাম। তাহলে কি হবে? কি শেখালাম শর্টকাটটা? যে রোধ আছে বাই এরকম কটা আছে? 3টে আছে, তার মানে R/9, তার মানে অপশন হবে বি। ঠিক আছে, R/9। সি কোথা থেকে আসছে? অনেকে সি বলছিল, আমি দেখলাম R/3 বলছিল। R/3 কেন মনে হচ্ছে তোমাদের? কারণ আমাকে বলেছে জাস্ট টুকরোগুলো আলাদা করতে না, ওদেরকে সমান্তরাল সমবায় যুক্ত করছে, মানে এরকমভাবে রাখতে। তো তখন তুল্যরোধটা কি হয়ে যাবে? মোট রোধ যেটা আছে বাই যে কটা আছে R/3/3। বলো, কারোর বুঝতে সমস্যা হলে বলো। ঠিক আছে, তাহলে আমরা যাই আমাদের পরের প্রশ্নে। ভিআই লেখচিত্রের নথি কি প্রকাশ করে? আচ্ছা, এই যে লেখচিত্রের নথি বলতে আমরা কি বলতে পারছি?
এটা ভিআই লেখচিত্র। ভিআই লেখচিত্রের নতি মানে আমি তোমাদের একটু আগে একটা জিনিস বলেছিলাম না, যে ধরো যদি এরকম দুটো লাইন থাকে এবং এটা ধরো এ, এটা ধরো বি, তাহলে এর রোধ বি এর থেকে বেশি। নতি মানে বেসিক্যালি তোমরা ভাবতে পারো এই মুহূর্তে ইজিলি বোঝার জন্য ঢাল, কার ঢাল কত বেশি, এই পাহাড়ের ঢাল বেশি না এই পাহাড়ের ঢাল বেশি, বলো তো? অবভিয়াসলি যে একটু বেশি খাড়া, এদের মধ্যে কার ঢাল বেশি? এর ঢাল বেশি, তো এর নতি বেশি। তো নতিটাই রোধ প্রকাশ করে। তো নতিটা কি প্রকাশ করে? রোধ প্রকাশ করে। ঠিক আছে, তো উত্তর হবে কিন্তু এখানে এ। নতি কি প্রকাশ করে? নতিটা রোধ প্রকাশ করে। ভিআই লেখচিত্রের নতি রোধ প্রকাশ করে। ঠিক আছে, পরের প্রশ্ন। 1 ওয়াট ঘন্টা, এটা আর লাগবে না। কোন তারে সুইচ লাগানো হয়? ভোল্ট ইন্টু কুলম্ব কোন রাশির একক? আচ্ছা, এটা বলো দেখি, ভোল্ট ইন্টু কুলম্ব কোন রাশির একক? কে বলতে পারে দেখি? ভোল্ট ইন্টু কুলম্ব কি হবে? ভোল্ট ইন্টু কুলম্ব সবাই ডি বি, ডি আর বি উত্তর পেলাম। কেউ বলছে কার্য আর কেউ বলছে বিভব পার্থক্য। বিভব পার্থক্য কি করে হবে আমাকে একটু বলো তো? ভোল্ট তো অলরেডি আছে, আবার বিভব পার্থক্য আসবে কোথা থেকে? অয়ন বলছে বি, শ্রেয়া বলছে এ। প্রবাহ মাত্রা, বাহ 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 বাহ, সুন্দর, অতি সুন্দর। দেখো একটু আগেই তো পড়ালাম বিভব পার্থক্য মানে কি? কার্য বাই আধান। ওই যে লিখলাম V ইজ টু W এক্সটার্নাল বাই কিউ, তার মানে V ইন্টু কিউ, ভোল্ট ইন্টু কুলম্ব কি হচ্ছে? কার্য। কার্য হচ্ছে ডি, ডি হবে। ক্লিয়ার? এটা ডি হবে, সিম্পল ফর্মুলা থেকে চলে আসছে। ঠিক আছে, পরের প্রশ্ন। নিচের ভৌত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি? বলো এদের মধ্যে কে অ্যাম্পিয়ার? বি, ভোল্ট ওহম ইনভার্স। সবাই কি বলছে? অনুরোধ বি বলছে, অয়ন বি বলছে, বাকি স্নেহা মৌ তোমরা কি বলছো? মৌ বি বলছে। অন্য কেউ বি বলছে বলে আবার বি বলে দিও না। অনিন্দ ভূঁইয়া বি, স্নেহা বি, একদম বি হবে। ভোল্ট বাই ওহম, কারণ আমরা জানি V ইজ ইকালস টু আই আর, তো R ইজ ইকালস টু ভি বাই আই, তাই জন্য ভোল্ট বাই ওহম। তো ওহমটা উপরে উঠে গেল বলে ওহম ইনভার্স। ফিউজ তারের উপাদান তো নাই এখন। আচ্ছা, এবার দেখি এই প্রশ্নগুলো। কোন সমবায়ের ক্ষেত্রে তুল্যরোধ বৃদ্ধি পায়? সকলেই জানো, উত্তর হবে শ্রেণী সমবায়। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্যরোধ বৃদ্ধি পায়। আচ্ছা, তড়িৎচালক বল, বল না শক্তি, কি হবে এটা? তড়িৎচালক বল নিয়ে আজকে অনেক আলোচনা হয়েছে। এটা বল না শক্তি? শক্তি। অনিন্দ ভূঁইয়া বলছে ফোর্স। অনিন্দ, এতক্ষণ ধরে বোঝালাম, কতবার করে তড়িৎচালক বল বোঝালাম, আমি কি খুব খারাপ বুঝিয়ে দিয়েছি যে তুমি ফোর্স বলে দিলে? বাবা, তড়িৎচালক বলটা শক্তি, ওটা তো একটা মানে নামকরণের সার্থকতা হিসাবে বল মতো লাগে। তড়িৎচালক বল সবসময় মনে রাখবে শক্তি। ঠিক আছে, 3 পিন প্লাগেরটা বাদ দাও। আন্তর্জাতিক নিয়ম, তড়িৎ ক্ষমতার এসআই একক, অ্যাম্পিয়ার ইন্টু ঘন্টা, এটা কি হবে দেখি বলো? অ্যাম্পিয়ার ইন্টু ঘন্টা কার একক? কি হবে অ্যাম্পিয়ার ইন্টু ঘন্টা? এই কে বলতে পারে? কেউ বলতে পারছে না। অ্যাম্পিয়ার ইন্টু ঘন্টা হলো আধানের একক বাবা, আধান। আর আমরা কি দেখলাম? আধান বাই সময় তো তড়িৎ প্রবাহ আই, আধানটা কিউ, সময়টা টি, তাহলে কিউ ইজ ইকুয়ালস টু কি? আই ইন্টু টি।
অ্যাম্পিয়ার, এবার সময়টা ওরা ঘন্টায় লিখেছে, ঠিক আছে। আধানের একক, এবং হ্যাঁ কোষের শক্তি সামর্থ্যেরও একক। এটাও একটা দিক যেটা বলা যায় যে কোষের শক্তি সামর্থ্য, মানে ব্যাপারটা আমি বলি, একটা উত্তর এসছে, একটা ভালো উত্তর দিয়েছে, শক্তি সামর্থ্য। এই শক্তি সামর্থ্য বলতে বোঝায় যে ধরো আমি যদি বলি কোনো কোষের ক্ষেত্রে কত অ্যাম্পিয়ার, ধরো আমি বলি 30 অ্যাম্পিয়ার আওয়ার, এটার মানে কি বোঝায়? এটার মানে বোঝায় যে ওই কোষটা 1 ঘন্টা ধরে 30 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ করতে পারবে। উল্টোভাবে কি বলা যায়? ওই কোষটা 2 ঘন্টা ধরে 15 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ করতে পারবে, এটাও বলা যায়। বা 3 ঘন্টা ধরে 10 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা করতে পারবে, মানে মোদ্দা কথা গুণ করে 30 আসতে হবে, ঠিক আছে। তো অ্যাম্পিয়ার ইন্টু ঘন্টা কিসের একক? শক্তি সামর্থ্যের একক এবং আধানেরও একক। তবে শক্তি সামর্থ্যের একক বলাটাই কিন্তু বেশি ভালো, আধানটা তো তোমাদের সকলের সুবিধার জন্য তোমরা বুঝতে পারো। অয়ন খুব ভালো উত্তর দিয়েছো তুমি, ভেরি গুড জব। কোষের শক্তি সামর্থ্যের একক এটা না জানলে অবভিয়াসলি বলা সম্ভব নয়, ঠিক আছে। তো এই মানে অ্যাম্পিয়ার আওয়ার এরকম, আমি তোমায় বলছি অ্যাম্পিয়ার আওয়ার তুমি কোথায় দেখে থাকবে? তোমাদের মধ্যে কেউ যদি পাওয়ার ব্যাংক ব্যবহার করে থাকো, দেখবে পাওয়ার ব্যাংক বলে 10,000 mAh, 20,000 mAh, 30,000 mAh। এই যে 30,000 mAh বলছে পাওয়ার ব্যাংকে, 30,000 mAh বলছে, এটার মানে হলো মিলি অ্যাম্পিয়ার আওয়ার, ঠিক আছে। মানে 30,000 মিলি অ্যাম্পিয়ার ও 1 ঘন্টা ধরে দিতে পারবে। এবার 30,000 মিলি অ্যাম্পিয়ার মানে কত? 30 অ্যাম্পিয়ার, মানে 1 ঘন্টা ধরেও 30 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা দিতে পারবে। বেসিক্যালি তো ওটা আধানই বোঝাচ্ছে না, কতটা আধান পাঠাচ্ছে, তো দুটোই কিন্তু কাইন্ড অফ রাইট। শক্তি সামর্থ্যটা একটু বেশি সাইন্টিফিক বা বেশি প্রিসাইজ, মানে আধানটাও প্রিসাইজ, দুটোই চলবে, ঠিক আছে। ব্যাপারটা বোঝা গেল, জিনিসটা প্র্যাকটিক্যালি কোথাও দেখতে পাওয়া বোঝা গেল, এই হলো বিষয়। হ্যাঁ, তবে এটা তখনই চলবে যখন তোমার পাওয়ার ব্যাংকটা পুরো ফুললি চার্জ থাকবে, ঠিক আছে। পরের প্রশ্ন, বাড়ির ব্যবহৃত বাতিগুলি মেইনের সঙ্গে কিভাবে যুক্ত থাকে পরিবাহিতাঙ্কে? আচ্ছা, পরিবাহিতাঙ্কে অনন্যককে কি বলে দেখি, কে বলতে পারে? পরিবাহিতাঙ্কের অনন্যককে কি বলে? রোধাঙ্ক, একদম। পরিবাহিতাঙ্কের এককটা কি হবে দেখি তো, কে বলতে পারবে পরিবাহিতাঙ্কের একক? পরিবাহিতাঙ্কের একক কি হবে? কে আবার লিখেছে 1/, শ্রেয়া লিখেছে 1/r, না বাবা 1/r না, 1/ρ, রোধাঙ্ক মানে রো, মো বাই মিটার। অয়ন লিখেছে মো বাই মিটার, অনিন্দ লিখেছে ওহম বাই মিটার, দুটো পুরো উল্টো উল্টো জিনিস। দেখো আমাদের রো এর একক কি হলো? RA/L, তো এটা হলো ওহম ইন্টু মিটার। তো তুমি যখন একে উল্টে দিচ্ছ তো এটাও তো উল্টে যাবে, 1/ওহম মিটার। এবার 1/ওহমকে আমরা সিমেনও লিখতে পারি, মোটা এখন তো ব্যবহার করবে না, তো সিমেন মিটার ইনভার্স, বা আমরা ওহম বাই মিটার, বা আমরা বলতে পারি মো বাই মিটার, এটাও আমরা বলতে পারি। ওহম বাই মিটার না, মো বাই মিটার, বুঝে বুঝে উত্তর দেবেন। একটি প্রমাণ কোষের উদাহরণ দাও, একটা প্রমাণ কোষের উদাহরণ দিতে বলছে, কি হবে কেউ বলতে পারবে? প্রমাণ কোষের উদাহরণ, প্রমাণ কোষের উদাহরণ মেনলি এটা তোমরা কেমিস্ট্রিতে 11-12 পড়তে পারো এই প্রমাণ কোষের ব্যাপারটা। ওয়েস্টার্ন ক্যাডমিয়াম কোষ একজন বলেছে, আর বাকিরা কেউ? শ্রেয়া বলছে ওয়েস্টার্ন ক্যাডমিয়াম কোষ, ওয়েস্টার্ন ক্যাডমিয়াম কোষ। এটাও একটু নলেজেরই প্রশ্ন, মানে একটু না পুরোটাই নলেজের প্রশ্ন, বোঝার এখানে কিছু নেই। ওয়েস্টার্ন ক্যাডমিয়াম কোষ, তো এটাকে একটা প্রমাণ কোষ বলা যেতে পারে, ঠিক আছে। প্রমাণ কোষের ব্যাপারে খুব ডিটেলে বা জিনিসটাকে একটু ইনডেপথ দেখতে গেলে তোমাদেরকে একটুখানি মানে কি বলবো, তোমরা ইন্টারনেটেও সার্চ করতে পারো আরও বিভিন্ন প্রমাণ কোষের ব্যাপারে, বা তোমরা যখন 12-এ উঠবে তখন কেমিস্ট্রিতেও একটা চ্যাপ্টার আছে, সেখানেও কিন্তু তোমরা পড়তে পারো,
এই প্রমাণ কোষ বা এই প্রমাণ কথাটা কেন এসছে সেই ব্যাপারটা বোঝার জন্য। যেমন তোমরা পড়েছো হয়তো রাসায়নিক গণনা চ্যাপ্টারে গ্যাসের বাষ্প ঘনত্ব আর প্রমাণ ঘনত্ব, ওখানে তো একটা প্রমাণ শব্দটা এসছে। ফিজিক্স কেমিস্ট্রির অনেক ক্ষেত্রেই মানে ফিজিক্সের থেকে কেমিস্ট্রিতে বেশি এই প্রমাণ শব্দটা আসে, এবং এই প্রমাণ শব্দটা একটা স্ট্যান্ডার্ড জিনিস বোঝাতে ব্যবহার হয়, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, ঠিক আছে। তো ওইখান থেকেই প্রমাণগুলো আসে, ঠিক আছে। তো ওই ওয়েস্টার্ন ক্যাডমিয়াম কোষ একটা অবভিয়াসলি এক্সাম্পল হতেই পারে, ঠিক আছে। পরের প্রশ্ন, তড়িৎ বিভব স্কেলার না ভেক্টর রাশি? দেখি এটাকে বলতে পারে এটা স্কেলার না ভেক্টর, কি হবে? যে তড়িৎ বিভবের ডেফিনেশন বলছে সে বলতে পারবে। স্কেলার, স্কেলার বানানটা ভুল হয়, ওটা SCALAR হয়, SCALAR। তো স্কেলার, তার কারণটা কি? কারণ আমরা জানি বিভবটা হলো W/Q, তো কার্য বাই আধান। দেখো কার্য নিজেই স্কেলার রাশি, তাই জন্য হলো তড়িৎ বিভবটাও স্কেলার রাশি। একটি আদর্শ অ্যামমিটারের রোধ কত হওয়া উচিত? দেখো অ্যামমিটারের একটা আদর্শ অ্যামমিটারের রোধ যেটা হওয়া উচিত সেটা হলো যে ধরো আসলে এই যে অ্যামমিটার হয় না, আমি তোমাদের আগেই বলেছি অ্যামমিটার দিয়ে আমরা অ্যাম্পিয়ার মাপতে পারি, মানে তড়িৎ প্রবাহ মাপতে পারি। তো তুমি যদি এখানে অ্যামমিটার লাগাও, এই ধরো ব্যাটারি, তো অ্যামমিটারকে মনে রাখবে সবসময় বর্তনীতে শ্রেণী সমবায় লাগানো হয়। অ্যামমিটারকে সবসময় শ্রেণী সমবায় লাগানো হয়, এবং যখন তুমি শ্রেণী সমবায় লাগাচ্ছ এবং তুমি চাইছো তুমি বর্তনীর পুরো প্রবাহ মাপবে, তো তুমি চাইবে একদম পুরো তড়িৎ প্রবাহের মধ্যে দিয়ে যাক, তুমি চাইবে না তড়িৎ প্রবাহ কমে যাক। তার মানে তুমি চাইবে কি রোধটা কত হওয়া উচিত? আদর্শ অ্যামমিটারের রোধটা 0 হওয়া উচিত, যাতে সব তড়িৎ প্রবাহের মধ্যে দিয়ে যেতে পারে। একইভাবে যদি এই অ্যামমিটারের প্রশ্নটা তাই বলে রাখি, এটা যদি ভোল্ট মিটার হয়, মানে যেটা দিয়ে আমরা বিভব প্রভেদ মাপি, ওটাকে অ্যাকচুয়ালি এরকমভাবে লাগানো হয়। এই ধরো রোধ, এর অ্যাক্রসে তুমি এখানে একটা ভোল্ট মিটার লাগিয়ে দিলে, এখানে ব্যাটারি আছে। তো ভোল্ট মিটারকে দেখো তুমি রোধের সাথে সমান্তরাল সমবায় লাগিয়েছো, তো এটা সমান্তরাল সমবায় থাকে। এবং ভোল্ট মিটার চাই শুধু এর অ্যাক্রসের মানে ভোল্টেজটা মাপতে, এর অ্যাক্রসের ভোল্টেজটাকে মাপতে। তো সেই জন্য এ চায় না যে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাক, একদমই চায় না। তাই জন্য এর রোধটা কত? এর রোধটা হলো অসীম। তার মানে আদর্শ অ্যামমিটারের রোধ হবে 0 এবং আদর্শ ভোল্টমিটারের রোধ হবে অসীম বা ইনফিনিটি, ঠিক আছে। রোধাঙ্কের এসআই একক কি? আলোচনা অলরেডি হয়ে গেছে। আদর্শ ভোল্টমিটারের রোধ কত হওয়া প্রয়োজন? আলোচনা হয়ে গেছে। 3টি অহোমীয় পরিবাহের উদাহরণ দাও, কি হবে? ডায়োড, ট্রানজিস্টর, ঠিক আছে, ডায়োড হবে, ট্রানজিস্টর হবে, ঠিক আছে। তো তারপর এই যে তুমি যে লিখেছো সিলিকন আয়ন, সিলিকন, এই সিলিকন দিয়েই কিন্তু ডায়োড ট্রানজিস্টর বানানো হয়, ঠিক আছে। তো সৌরকোষ হবে। তুমি জিনিসটা দিয়ে যেটা দিয়ে বানানো হয়, আমি ওদেরকে দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানানো হয় সেগুলোর নাম লিখেছি, ঠিক আছে। অ্যামমিটার ও ভোল্টমিটার বর্তনীতে কিভাবে যুক্ত করা হয় বলে দিয়েছি। অ্যামমিটার যুক্ত করা হয় শ্রেণী সমবায়, আর ভোল্টমিটার যুক্ত করা হয় সমান্তরাল সমবায়। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি দ্বারা নির্মিত? এই ফিলামেন্ট বৈদ্যুতিক বাল্বে আসেনি, ইলেকট্রিক হিটার, বার্লো চক্র, আবিষ্ট তড়িৎ প্রবাহ, বর্তমানে গৃহস্থালী। আচ্ছা, এবার পরের ধরনের দেখি, তড়িৎ উৎসের তড়িৎচালক বল কাকে বলে? সব থেকে বেশিবার আজকে এটাই বলেছি। তড়িৎ উৎসের তড়িৎচালক বল কাকে বলে? এটা কি আরেকবার বলবো কি বলবো না? তড়িৎ উৎসের তড়িৎচালক বল কাকে বলে? বাকিরা কে কি বলছো দেখি? তড়িৎ উৎসের তড়িৎচালক বল, মৌ তো একদম সবসময় স্যার, আরেকবার স্যার, মৌ হলো ওয়ান্স মোর। যাই হোক, তো তড়িৎচালক বলের যে ডেফিনেশনটা বললাম, যে কোনো ধনাত্মক তড়িৎ আধানকে বা একক ধনাত্মক আধানকে বলতে পারো, একক ধনাত্মক আধানকে একবার বর্তনীকে পুরোটা ঘোরাতে যে কার্য করতে হয় সেটাকে আমরা বলি কোষের তড়িৎচালক বল, ঠিক আছে। বা কোষের ধনাত্মক মেরু থেকে শুরু করে একবার ঘুরিয়ে পুরো ধনাত্মক মেরু অবধি আনতে যে কার্যটা করতে হয় সেটাকে আমরা বলে থাকি হলো তড়িৎচালক বল।
গাণিতিক রূপসহ ওহমের সূত্রটি লেখো। তো যখনই কিন্তু এরকম সূত্র বলবে তখনই কিন্তু তোমরা ওহমের সূত্রের আগে ডেফিনেশনটা লিখবে, লেখার পর তোমরা এরকম দেখাবে V2 মাইনাস V1, মানে এই এই ধরো রোধ R, এটা VA, এটা VB, মানে ধরো এটা V1, এটা V2, এখান দিয়ে ধরো তড়িৎ প্রবাহিত হচ্ছে, এদিকে I, পুরোটা দেখাবে। তারপর লিখবে আমি V1 মাইনাস V2 মানে I, তো এটাকে V প্রপোর্শনাল টু I, তাহলে V ইজিক্যালস টু IR, আরটা ধ্রুবক, এই কথাগুলো লিখবে। এবং আবারও বলছি, ওহমের সূত্র সময় কিন্তু তাপমাত্রা আর অন্যান্য ভৌত অবস্থা ধ্রুবক, এই কথাটা না লিখলে কিন্তু অ্যাজ ইট ইজ যা আছে তাই লিখবে, কোনো এদিক ওদিক নরণচরণ করবে না, তাহলেই কিন্তু নাম্বারটা কেটে দিতে পারে। তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা স্থির থাকে, এই কথাটা যেন বলা হয়। ঠিক আছে, 1 ভোল্ট বিভব প্রভেদ বলতে কি বোঝো? 1 ভোল্ট বিভব প্রভেদ বলতে আমরা কি বলতে পারি, যে ধরো আমাদেরকে বিভব প্রভেদের ডেফিনেশনটা মনে করতে হবে, যে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দু, এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে যে কার্য করতে হয় তাকে ওই বিন্দুদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ বলে। এখানে জাস্ট 1 ভোল্ট শব্দটা যুক্ত হবে। কীরকম হবে, যে কোনো 1 কুলম তড়িৎ আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে যদি 1 জুল কার্য করতে হয়, তবে সেই দুই বিন্দুর মধ্যে বিভব প্রভেদকে আমরা বলবো 1 ভোল্ট। কারণ মনে রাখবে, বিভব প্রভেদ মানে হলো কার্য বাই আধান। যখনই এটা 1 ভোল্ট হয়ে গেল, মানে একক চলে এলো, তখন এটা কিন্তু 1 জুল হয়ে গেল এবং এটা 1 কুলম হয়ে গেল। তাই জন্য ডেফিনেশন দেওয়ার সময় এদের কথাটা উল্লেখ করতে হবে। ঠিক আছে, যে 1 কুলম ধনাত্মক তড়িৎ আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে 1 জুল কার্য করতে হলে সেই দুই বিন্দুর মধ্যে বিভব প্রভেদকে আমরা বলবো 1 ভোল্ট। ফ্লেমিং এর বামহস্ত সূত্র তো পরে হবে। দুটি রোধের অনুপাত, আর্থিং। এই রোধ বিশিষ্ট 3টি পরিবাহীকে একটি কোষের সঙ্গে সমান্তরাল সমবায় যুক্ত দিয়ে করলে কার মধ্যে দিয়ে সর্বোচ্চ, কোন রোধটির মধ্যে দিয়ে সর্বনিম্ন তড়িৎ প্রবাহ হবে? বলো, এটা কি হবে? আচ্ছা, একজন প্রশ্ন করেছিল নষ্ট ভোল্ট, একটু তো আগে গিয়ে দেখতে হবে, নষ্ট ভোল্ট তো আলোচনা করেছি, তখন তো তুমি কিছু বলনি। নষ্ট ভোল্ট কি সেটা তো আলোচনা করা হয়েছে, আগে এই প্রশ্নের উত্তরটা হোক। এটা কি হবে, কার মধ্যে দিয়ে সর্বোচ্চ হবে এবং কার মধ্যে দিয়ে সমান্তরাল সর্বনিম্ন হবে? দেখো এবং দেখে বলো। তিন, 6 আর 12 ওহম রোধ বিশিষ্ট 3টে পরিবাহীকে একটা কোষের সঙ্গে সমান্তরাল সমবায় যুক্ত করা হয়েছে বলেছে। তো যদি এই কোষ হয়, তো এই 3, এই 6 এবং 12, 3, 6 আর 12। ঠিক আছে, মনে রাখবে রোধ মানে কি, বাধা। তো যার রোধ সব থেকে কম তার মধ্যে দিয়েই সব থেকে বেশি তড়িৎ প্রবাহ হবে। অবশ্যই এর রোধ সব থেকে কম, তো ম্যাক্সিমাম তড়িৎ প্রবাহ এর মধ্যে দিয়ে হবে, I ম্যাক্স। আর কার মধ্যে দিয়ে সব থেকে সর্বনিম্ন হবে? 12 রোধের 12 ওহমের মধ্যে দিয়ে, I মিন। ঠিক আছে, তাহলে এর মধ্যে দিয়ে সর্বোচ্চ, এর মধ্যে সর্বনিম্ন, সিম্পল জিনিস। পরের প্রশ্ন, তড়িৎ চুম্বকীয় আবেশ, একই মানের তড়িৎ উৎসের সঙ্গে দুটি বাল্ব, কোন ক্ষেত্রে বাল্বগুলি উজ্জ্বলভাবে জ্বলবে এবং কেন? এই বাল্বের গল্প কি হবে, বলেছে একই মানের তড়িৎ উৎসের সঙ্গে দুটো বাল্ব একবার শ্রেণীতে একবার সমান্তরাল সমবায় যুক্ত আছে, কোন ক্ষেত্রে বাল্বগুলি উজ্জ্বলভাবে জ্বলবে এবং কেন? এটার উত্তর পরের দিনই হবে, কারণ ওই রোধের সাথে একটা জিনিসকে দেখাতে হবে। আচ্ছা, ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। এটা আশা করি তোমরা পারবে। ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা মানে তোমাকে বলতে হবে R ইজিক্যালস টু V/I, ওখান থেকে যে কোনো পরিবাহী রোধ তার দুই প্রান্তের বিভব প্রভেদ এবং তার মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতের সমান, এটাই বলে দিতে হবে। কোনো পরিবাহীর রোধ তার দুই প্রান্তের বিভব প্রভেদ এবং তার মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতের সমান, এটাই হলো পরিবাহী রোধ। ঠিক আছে, এবার 3 মার্কসের কিছু প্রশ্ন দেখি। এটা তো পরের দিনই হবে। তড়িৎ প্রবাহের তাপীয় ফল বিষয়ক জুলের সূত্রগুলি গাণিতিক রূপ বিবৃত করো, এটাও পরের দিন হবে। ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম পরের দিন। বাল্বের উপর লেখা আছে, আচ্ছা এইটা বলো তো কি হবে, 2, 3 আর 6 ওহম রোধকগুলিকে কিভাবে সংযোগ করলে 4 ওহম আর 1 ওহম রোধ পাওয়া যাবে? দেখো, একটা জিনিস মনে রাখবে, একটা জিনিস তোমাদের বলে দিই, আরেকটা ট্রিক। শ্রেণী সমবায়
যুক্ত করলে যে মোট রোধ হয় ওটা বর্তনীর সমস্ত রোধের থেকে বেশি হয়, সব রোধের থেকে বেশি। আর যদি সমান্তরাল সমবায় যুক্ত করো, সমান্তরাল সমবায় যুক্ত করলে মিশ্র সমবায় তো বললে হবে না, শুধু তোমায় বলতে হবে কারা শ্রেণীতে কারা সমান্তরালে আছে। যদি তুমি সমান্তরাল সমবায় যুক্ত করো তাহলে সব রোধের থেকে কম, এটা মনে রাখতে হবে। এবার দেখো লজিক্যালি দেখো 1 ওহম বলছে, 1 ওহম মানে কি এদের তিনজনের থেকেই কম, তাহলে নিশ্চয়ই সমান্তরাল সমবায় হলে এটা হতে পারে। দেখি তো হয় কি না। 2 3 6 এটা সমান্তরাল করলে কত হবে, এখানে কোনো ট্রিক নেই, এটা করতেই হবে। 1/2 + 1/3 + 1/6 এদের লসাগু করো, কত হবে 6 3 2 আর 1, তাহলে এটা হবে 6/6। তার মানে দেখো 8টা কি সুন্দর 1 চলে এলো। এটা কি করে বুঝতে পারলাম সমান্তরাল, আমি কি করে গেস করলাম, কারণ আমি দেখতে পাচ্ছি যে এটা তিনজনের থেকেই সব থেকে কম, সব রোধের থেকে কম হলে এটা সমান্তরাল সমবায় থেকে আসে। তার মানে এই সেকেন্ড কেসে তিনজনকে সমান্তরালে যোগ করতে হবে, মানে তিনজন নয়, এটা তো লোক নয়, তিনটি রোধকে সমান্তরাল সমবায় রাখতে হবে। আচ্ছা 4 ওহম কি করে করবে, আগে দেখতে হবে তোমাকে যে কার রোধের থেকে বেশি, যার থেকে বেশি। দেখো 2 আর 3 যোগ করলে কত হয় 5, 5 আর 6 11। যদি সবকটা শ্রেণীতে করতাম, ভালো করে বুঝবে, সবকটা শ্রেণীতে করলে তো 11 হয়ে যেত, 11 তো নেই, 4 আছে। আমি তার মানে নিশ্চয়ই যে শ্রেণী সমান্তরাল মিক্স করে আছে। দেখো সব শ্রেণী মানে হলো বেশি হবে, তাহলে আগে দেখো 4 কার থেকে বেশি, 4 2 এর থেকেও বেশি, 3 এর থেকেও বেশি, নিশ্চয়ই 6টা কারোর সাথে সমান্তরাল আছে, না হলে হবে না। তো সেটা কি হতে পারে, এটা অ্যাকচুয়ালি ট্রায়াল অ্যান্ড এরর করে ব্যাপারটা বুঝতে হয়। তুমি এখানে দেখো যে 4 আছে, যে তুমি 6কে তো শ্রেণীতে রাখতে পারবে না, কারণ 6-এর থেকে ছোট আছে, মানে 6 সমান্তরালেই থাকবে। এবার 6-এর সাথে কে সমান্তরালে থাকবে, কে শ্রেণীতে থাকবে, এটা হলো দেখার বিষয়। ঠিক আছে, এবার 2 বা 3 কেউ একজন, আচ্ছা ধরো তুমি 6-এর সাথে 3কে সমান্তরাল করে দাও এবং এখানে একটা 2 থাকুক। 6 আর 3-এর সমান্তরালে কত হচ্ছে, 6 × 3/6 + 3 মানে কত হয়ে গেল 2। দেখো 2 + 2 4 হয়ে গেল, হলো। তার মানে 6 আর 3 সমান্তরাল সমবায় থাকবে, এটার জন্য 6 ওহম ও 3 ওহম সমান্তরালে থাকবে এবং তার সাথে 2 ওহম শ্রেণীতে থাকবে। এই যে তার সাথে 2 ওহম শ্রেণীতে। ঠিক আছে, তো এই ব্যাপারটা কিন্তু বুঝতে হবে। এবার ধরো আমি আবারও বলছি, আমি আবার স্টেপ বাই স্টেপ বলছি, এটা আমি কি করে বুঝলাম, আমি দেখতে পাচ্ছি 4 আছে, 4 তো 6-এর থেকে বড় নয়, 6-এর থেকে ছোট, মানে নিশ্চয়ই 6-এর সাথে সমান্তরালে আছে। কিন্তু অন্যদিকে 4টা 2 বা 3 দুজনের থেকেই বড়, তার মানে সে দুজনের মধ্যে কেউ একজন শ্রেণীতে আছে, আর একজনকে সমান্তরালে থাকতে হবে 6-এর সাথে। তো আমি প্রথমে চেষ্টা করলাম আমি 3-এর সাথে করে আমার মিলে গেল, তাই মিলে গেল। যদি আজকে আমার ধরো না মিলতো, তাহলে আমি 6-এর সাথে 2কে করতাম, 6-এর সাথে আমি 2কে করতাম, আর এদিকে আমি 3কে রাখতাম। 6-এর সাথে 2-এর করলে কি হতো, 6 × 2/6 + 2, তো 12/8 মানে হতো 4/3, তাহলে এটা হয়ে যেত 4/3। 4/3-এর সাথে 3কে করতাম, 3 + 4/3 করে আমি দেখতাম কি আসছে, মিলতো না, আমি দেখতাম, তখন আমি এটাই চলে আসতাম। মানে আমার বক্তব্য, আমি প্রথমে 3কে সমান্তরালে রেখে করে দেখেছি। কেউ যদি আজকে আগে 2কে সমান্তরালে রেখে করতো, সে বুঝতে পারতো যে সেটাই মিলছে না, সে তখন নিশ্চয়ই 3কেই সমান্তরালে করতো। তো এইটা দেখতে হবে যে কার থেকে বেশি, যার থেকে বেশি আছে সে সমান্তরালে থাকবে না, সে শ্রেণীতে থাকবে। এবার এখানে দুজনের থেকেই বেশি ছিল, দুজনই তো থাকতে পারে না, কারণ আমার 2 আর 3-এ 5 হয়ে যাচ্ছে, সেটা তো হবে না, 6-এর সাথে কাউকে তো যেতে হবে, তাই দুজনের মধ্যে কেউ একজন থাকবে, এটা আমি বুঝতে পেরেছি। এই লজিকগুলোকে লাগাতে হবে, ঠিক আছে। দেখো এই প্রশ্নটা করো, এর একটা অঙ্ক করো। বলেছে একটা বৈদ্যুতিক বাতিকে 220 ভোল্ট মেন্সের সঙ্গে যুক্ত করলে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ ঘটে। তাহলে আমি রোধ কত বলতে পারি, আমরা জানি V = IR, তাহলে 220 ভোল্টে করলে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ ঘটে, তাহলে আর হলো 220 ওহম। এবার আমাকে বলেছে যে ওই বাতিকে 110 ভোল্ট মেন্সে যুক্ত করলে
কত তড়িৎ প্রবাহ পাবো? তাহলে ভি ইজিক্যালস টু আই আর, ভি এর জায়গায় 110 লিখে দাও, আই জানি না এবং আর হলো 220, তাহলে আই কত 110/220, তো আই হলো হাফ অ্যাম্পিয়ার মানে 0.5 অ্যাম্পিয়ার। সিম্পল ভি ইজিক্যালস টু আই আর বসিয়ে করে দিলাম 0.5 অ্যাম্পিয়ার। আচ্ছা এটা তো পরের দিন করবো, ধাতব তারকে এমনভাবে টানা হলো। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মার্ক করে নাও, লিখে নাও, পড়ে নাও, যাই করে নাও। বলেছে 10 ওহম রোধের ধাতব তারকে এমনভাবে টানা হলো যাতে দৈর্ঘ্য দ্বিগুণ হয়। এই বিষয়ে একটা কথা আমি বলতে চাই, আর ইজিক্যালস টু রো এল বাই এ। যখন তুমি একটা তারকে টানছো ও যেমন দৈর্ঘ্যে বাড়ছে ও কিন্তু প্রস্থচ্ছেদও কমে যাচ্ছে, এটা মাথায় রাখবে। যখন তুমি একটা তারকে টানছো ও দৈর্ঘ্যে যেমন বাড়ছে প্রস্থচ্ছেদও কিন্তু কমে যাচ্ছে, তাই না? মানে তোমার এল যদি টানলে বাড়ে তোমার এ কমে যাচ্ছে না? অবভিয়াসলি তুমি টানলে এটা কমে যাবে। তার মানে যখনই টানা শব্দটা আসবে তখনই বুঝতে হবে যে আমার সে শুধু দৈর্ঘ্য চেঞ্জ হবে এরকম নয়, আমার প্রস্থচ্ছেদও চেঞ্জ হবে। টানা বা এরকম চাপা, তখন মানে যদি প্রস্থচ্ছেদ বাড়াও তাহলে দৈর্ঘ্য দেখবে কমে যাবে, মানে এটা মোটা হলে এটা কমে যাবে। মানে যখনই তুমি এরকম কিছু করবে তখন শুধুমাত্র যে আমাকে দৈর্ঘ্য বলেছে মানে আমি, অনেকে কি করবে বলবে দৈর্ঘ্য দ্বিগুণ হয় তাহলে রোধও দ্বিগুণ হবে, কারণ আর প্রপোর্শনাল টু এল। ওরা বলে দেবে কত ছিল 10, ওটা 20 হয়ে যাবে, কারণ দৈর্ঘ্য দ্বিগুণ হয়েছে। ভুল হয়ে গেল, কিন্তু পুরোপুরি ভুল হয়ে গেল, কারণ শুধু দৈর্ঘ্য চেঞ্জ হচ্ছে না, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাও একই সাথে চেঞ্জ হচ্ছে। কিন্তু যদি তোমাকে বলতো, যেমন আমরা একটু আগে একটা অঙ্ক করেছিলাম, আমি কেটে দিলে তো আর ওটা মোটা হতে পারছে না, তখন তুমি নর্মালি করবে। বোঝা গেল? বা যদি তোমার এরকম বলে যে দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, শুধু বললো দৈর্ঘ্য দ্বিগুণ, তোমার এই যে তুমি যে টেনে করেছো এসব কিছু বলেনি, তাহলেও তোমাকে আর এত কিছু ভাবার দরকার নেই, তাহলেও তোমার রোধ দ্বিগুণ হয়ে যাবে, তাহলে ইট ইজ কারেক্ট। যদি তোমার এমনি বলে দেয় যে দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, দৈর্ঘ্য অর্ধেক করা হলো, এমনি কোনো টানা হ্যাজরা সংকোচন প্রসারণ এসব কিছু না বলে থাকে, তাহলে সিম্পল লাগাবে, কাজ হয়ে যাবে। যে আর প্রপোর্শনাল টু এল, যদি দৈর্ঘ্য দ্বিগুণ হয় তাহলে রোধও দ্বিগুণ হবে, হয়ে যাবে। কিন্তু যখনই টানা শব্দটা বলবে তখনই কিন্তু মনে রাখবে তোমায় দৈর্ঘ্য আর ক্ষেত্রফল দুটোকেই ইউজ করতে হবে। কীরকম? যে কোনো তারের আয়তন তুমি যদি টানো ও দৈর্ঘ্যে বাড়লে আয়তনে কমছে, মানে দৈর্ঘ্যে বাড়লে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কমছে, আয়তনটা কিন্তু সেম থাকছে। মানে প্রাথমিক আয়তন এল এ আর অন্তিম আয়তন এল ড্যাশ এ ড্যাশ সেম। আমি অন্তিম দৈর্ঘ্যকে এল ড্যাশ ধরলাম, অন্তিম দৈর্ঘ্যকে আমি ধরলাম এল ড্যাশ। এবার আমায় তো বলেই দিয়েছে অন্তিম দৈর্ঘ্যটা প্রাথমিক দৈর্ঘ্য কত, দ্বিগুণ, তাহলে এল ড্যাশ মানে 2L। প্রাথমিক দৈর্ঘ্যটা হলো আমাদের এল। একইভাবে অন্তিম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে আমি এ ধরলাম, ওটা লিখছি না। তো এল এ ইজিক্যালস টু, এটা কি হচ্ছে এল ড্যাশ মানে 2L এ ড্যাশ, এল কেটে গেল, তার মানে আমি বলতে পারি এ ড্যাশটা কত হয়ে গেছে a/2, এ ড্যাশটা কত হয়ে গেছে a/2। তাহলে এবার তুমি জানো আর ইজিক্যালস টু রো এল বাই এ, এটা তোমার ছিল, কিন্তু এখন তোমার নতুন রোধ কত হবে, আর ড্যাশ মানে রো এল ড্যাশ বাই এ ড্যাশ। আচ্ছা এই প্রসঙ্গে বলে রাখি, দেখো আমি রোকে কিন্তু চেঞ্জ করিনি, রোটা রোধাঙ্ক, রো হলো রোধাঙ্ক। রোধাঙ্ক দুটো জিনিসের উপরে নির্ভর করে শুধুমাত্র, 1 নম্বর উপাদান আর 2 নম্বর উষ্ণতা, এদের উপরই শুধু নির্ভর করে। এরা চেঞ্জ না হলে রোধাঙ্ক চেঞ্জ হবে না, তাই জন্য সব টানা হেঁচড়াদের রোধাঙ্কের কোনো পরিবর্তন নেই, ওটা রোই আছে। তো আর ড্যাশটা কি হবে রো, এবার এল ড্যাশের জায়গায় তুমি কি লিখবে 2L, এ ড্যাশের জায়গায় তুমি কি লিখবে a/2, তাই যে বাই 2টা সেটা উপরে চলে যাবে, তাহলে 4 রো এল বাই এ। আবার দেখো এই রো এল বাই এই তো আর, যেটা আমাকে প্রাথমিকভাবে বলেছে আর কত ছিল 10 ওহম, তার মানে এটাই কত ছিল আগে 10, তাহলে লিখবো 4 × 10, তাহলে 40 ওহম। তাহলে উত্তর কিন্তু 40 ওহম আছে, 20 ওহম নয়। যদি বলতো শুধু দৈর্ঘ্য দ্বিগুণ করেছি তাহলে 20 ওহম, কিন্তু একটু টানা শব্দটা বলেছে, আমি টেনেছি, তখনই কিন্তু আমার এই জায়গাটা কাজে লেগে যাচ্ছে। বুঝলে বলো, না বুঝলেও বলো, বুঝলে বলো, না বুঝলেও বলো, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, এটা লাগবে না, এবং এটাই শেষ, এবং এটা মানে এটা আমরা পরের দিন করবো, লাগবে না মানে। তো আজকে যতটা করলাম তার উপর আমাদের আলটিমেট গাইডে যে কোয়েশ্চেন্সগুলো ছিল আশা করি তোমরা দেখেছো, তোমরা বুঝতে পেরেছো কেমন কি প্রশ্ন থাকতে পারে।
ঠিক আছে, আচ্ছা দেখি কারোর হ্যান্ড রেজ আছে নাকি, একবার দেখাও, একবার দেখাও না কারোর হ্যান্ড রেজ আছে কি না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো মোটামুটি আমাদের ক্লাসটা কিন্তু আজকে এখানেই শেষ হলো। আমাদের ক্লাসটা অনেকটা মানে বড়ই হয়ে গেল। আচ্ছা একজন প্রশ্ন করছে একটা তারকে দুটি অংশে বিভক্ত করলে তারটি রোধের কি পরিবর্তন হবে? তুমি যখন দুটি অংশে ভাগ করে দিচ্ছ তখন তুমি জাস্ট ভাগ করছো, তুমি কেটে দিচ্ছ না, তুমি এরকম অবভিয়াসলি এরকম কেটে দিচ্ছ, তো দৈর্ঘ্যটা যেহেতু কমে গেল তো রোধটাও কমে যাবে। ঠিক আছে, তো তারের আচ্ছা রোধাঙ্কের বলেছো, রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না। একটু আগেই বললাম রোধাঙ্ক শুধুমাত্র উপাদান আর উষ্ণতার উপর নির্ভর করে, ওসব কেটে দেওয়া ভেঙে দেওয়া ওসবে ওর কিছু যায় আসে না, তো রোধাঙ্ক অপরিবর্তিত থাকবে। যাই হোক, তো আমাদের ক্লাসটা আজকে এখানেই শেষ। যতটা যা দেখলাম তার উপর বেস করে কোয়েশ্চেন্সগুলো ছিল, তোমরা এরকম বাড়িতে আরও প্র্যাকটিস করতে থাকো, শ্রেণীর সমান্তরালটাকে প্র্যাকটিস করতে থাকো। আমাদের সময়ের অভাবের জন্য আমরা খুব বেশি টানতেও পারবো না, খুব ইলাবোরেট যেতে পারবো না, ওপর দিয়ে বললে বেরোতে হবে। পরের দিনের ক্লাসে আমরা বাকি পোর্শন দেখবো তড়িতের, হয়তো বাকি শেষ হবে না, আমাদের হয়তো তারপরেও একটা ক্লাস লাগবে, 3টে ক্লাস হয়তো লাগতে পারে তড়িতের জন্য। তোমরা জানো তড়িৎ তো অনেকটা বড়। ঠিক আছে, বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো, কোনো কোয়ারিজ থাকলে নেক্সট দিন আমায় জিজ্ঞেস করো। আজকের ক্লাসটা এখানেই শেষ।